চলো আগের দিনকে আমরা পোটেনশিয়াল বার করা শিখে গেছিলাম যে পোটেনশিয়াল কী জিনিস। আমি বলেছিলাম যে পোটেনশিয়াল দেখে কিংবা ইলেকট্রিক ফিল্ড দেখে আলটিমেটলি আমাদের মোটিভটা হলো ওটাই যে আমরা চার্জের এফেক্টকে সবসময় অ্যানালাইজ করবো। আর সেটা কি আমরা দেখছিলাম যে যখন আমরা ফোর্স পার ইউনিট চার্জ দেখছিলাম তখন সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলছিলাম, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ বলছিলাম তখন সেটাকে আমরা পোটেনশিয়াল বলছিলাম। এখন ঝটপট করে একটা আনসার দিয়ে দাও। কালকে আমি বলেছি জিনিসটা, কে বলতে পারো দেখি। একটা ইউনিট পজিটিভ চার্জকে যখন আমরা একটা ইনফাইনাইট থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড রিজনের মধ্যে নিয়ে আসতে যদি 50 জুল কাজ করতে হয় তাহলে তার পোটেনশিয়াল কত হবে বলো? কত হবে পোটেনশিয়াল? ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে একটা পয়েন্টে আনতে 50 জুল কাজ করতে হলো, পোটেনশিয়াল কত হবে বলো? 50 জুল না, 50 জুল পার কুলম্ব অথবা 50 ভোল্ট, বুঝতে পারলে? তো যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে কোনো পয়েন্টে আনতে 100 জুল কাজ করতে হয় তাহলে পোটেনশিয়াল কত হবে ওই পয়েন্টটার? বলো কত হবে পোটেনশিয়াল? ইনফাইনাইট থেকে ওই পয়েন্টে আনতে তুমি 100 জুল কাজ করলে তাহলে পোটেনশিয়াল কত হবে ওই পয়েন্টে? 100 ভোল্ট। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে পোটেনশিয়াল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডিআর। মাইনাসটা কেন আসছিল মনে আছে? মাইনাস কেন আসছিল? কারণ এগেনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জকে নিয়ে যাচ্ছিলাম, তাই না? ওয়ার্ক করছিলাম, তো ওয়ার্ক এগেনস্ট দ্য সিস্টেম আমাকে করতে হচ্ছিলো, যেই জন্য মাইনাস আসছিল। আচ্ছা কেন আমাকে ওয়ার্ক করতে হচ্ছে? হ্যাঁ আমি এক্ষুনি বললাম কেন ওয়ার্ক করতে হচ্ছে আমাকে, কারণ ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে চার্জটা আনতে। একদম তাই। আচ্ছা আমি নেগেটিভ চার্জকে কেন নিয়ে যাচ্ছি না, পজিটিভ চার্জকে কেন নিয়ে যাচ্ছি আমি? নেগেটিভ চার্জকে নিলে তো কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, সে নিজে থেকেই আপনি ওই দিকে চলে যাবে, সিস্টেমই তাকে তার দিকে অ্যাট্রাক্ট করে নেবে, আমাকে এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান করতে হবে না। আচ্ছা নেগেটিভ চার্জকে নিয়ে যাওয়ার জন্য এমন কোনো কন্ডিশন হতে পারে যখন আমাকে ওয়ার্ক ডান করতে হবে? হতে পারে কীরকম? যদি ইলেকট্রিক ফিল্ডটাও নেগেটিভ চার্জেরই। একদম তাই, তাহলে করতে হবে, একদম তাই। সেই ক্ষেত্রেও তুমি সেম কাজ করতে পারো, অর্থাৎ ইদার তুমি যদি পজিটিভ নাও সেই ক্ষেত্রে তোমাকে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড নিতে হবে, নেগেটিভ নিয়ে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমরা সমস্ত এক্সপেরিমেন্ট পজিটিভ চার্জকে দিয়ে করি। এবারে চলে এসো, আমরা পোটেনশিয়াল দেখে নিয়েছি। পোটেনশিয়াল যখন আমরা দেখেছি এই সমস্ত ফর্মুলাগুলো কার জন্য? পয়েন্ট চার্জ নাকি এক্সটেন্ডেড চার্জ সিস্টেমের জন্য? কার জন্য ফর্মুলাগুলো? পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করে ফেলেছি একটু আগে। আমরা প্রথম বার করেছিলাম KQ/R² হয়। কালকে আমরা দেখেছি পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল কত হয় ইলেকট্রোস্ট্যাটিক? KQ/R, তাই না? ইলেকট্রিক ফিল্ড KQ/R² পয়েন্ট চার্জের জন্য, সেটাকে R দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসবে? KQ/R, আর সেটাই হয়ে যাবে কত? পোটেনশিয়াল পয়েন্ট চার্জের জন্য। ঠিক আছে, এবার আমরা চলে আসছি যখন এক্সটেন্ডেড চার্জ সিস্টেম তোমাকে দেওয়া থাকবে, যেমন তার মধ্যে প্রথম যে কেসটা সেটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু চার্জ কন্ডাক্টিং সেল অথবা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার। এবার আমি কেন এখানটাতে এটা বলেছি যে চার্জ কন্ডাক্টিং সেল অথবা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, এদের মধ্যে ইকুয়ালিটি কেন, বা কোথায় ইকুয়ালিটি আছে এদের দুজনের মধ্যে বলো? সলিড কন্ডাক্টিং স্ফিয়ার আর কন্ডাক্টিং সেল, তার মধ্যে ইকুয়ালিটি কি বলতে পারবে? এগুলো অলরেডি বলা হয়ে গেছে কিন্তু। সাত্তকি পারবে? সাত্তকি পারবে? অব্রদীপ ভুলে গেলে? অব্রদীপ? দেখো আমি কি বলেছিলাম, কন্ডাক্টিং যদি কোনো বডি হয় তার জন্য চার্জ কোথায় থাকবে? ভেতরে নাকি সারফেসে? কোথায় থাকবে? সারফেসে থাকবে। যখন হলো কন্ডাক্টিং স্ফিয়ার নিই, যাকে বলে আমরা যাদেরকে বলি কন্ডাক্টিং সেল, তার ক্ষেত্রে চার্জ কোথায় থাকে? ভেতরে নাকি সারফেসে? বলো কোথায় থাকে? সেলের ক্ষেত্রে ভেতরে থাকে। সেল মানে হলো বাইরে, তাই না? আচ্ছা যখন সলিড কন্ডাক্টিং স্ফিয়ার নেব তার ক্ষেত্রেও তো চার্জ বাইরেই থাকবে, কারণ কন্ডাক্টিং মানে বাইরে থাকবে, তাই না? হয় কি না? কন্ডাক্টিং মানে বাইরে। তো যদি আমি সলিড কন্ডাক্টিং স্ফিয়ার নিই অথবা হলো স্ফেরিক্যাল সেল নিই, দুটোর ক্ষেত্রে সেম নেচার আমি শো করতে পারবো, তার কারণ দুটোতেই চার্জ আলটিমেটলি কোথায় থাকবে? অন দি সারফেস, যে কারণে দুটোর ক্ষেত্রে আমি সেম রেজাল্ট পাবো। তো আমরা কি করে বার করছি দেখো। প্রথমত আমি প্রথমে বার করছি আউটসাইড পয়েন্টে কী হবে। আউটসাইড পয়েন্ট মানে এই হলো আমার কাছে স্ফিয়ারটা, যে স্ফিয়ারটা সলিড হোক কিংবা হলো হোক তার বাইরে সারফেসে চার্জগুলো এইভাবে ছড়িয়ে আছে, সমস্ত চার্জ সারফেসে ছড়িয়ে আছে। এর রেডিয়াস সাপোজ স্মল r, রেডিয়াস হলো স্মল r, আমাকে বার করতে হবে আউটসাইডে। আচ্ছা রেডিয়াসটাকে স্মল r না নিয়ে ক্যাপিটাল R করো,
আর বাইরের কোনো ডিস্টেন্স নিয়ে নাও, স্মল আর ডিস্টেন্স, এইখানটাতে এই যে পি পয়েন্ট, এখানটাতে আমাকে এখন বার করতে হবে পোটেনশিয়াল কত হবে। আমরা জানি যে বাইরের পয়েন্টে পোটেনশিয়াল কী লিখবো আমরা, বাইরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত লিখবো বলো তো, কত হবে ইলেকট্রিক ফিল্ড বাইরের পয়েন্টে এদের জন্য, যদি চার্জ কিউ হয় কে কিউ বাই আর স্কোয়ার। সো বাইরের পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, দ্যাট ইজ ই আউটসাইড কে কিউ বাই আর স্কোয়ার। কালকে আমরা একটা জিনিস শিখেছিলাম যে ই মানে মাইনাস ডিভি বাই ডিআর, মনে পড়ছে? ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, মনে পড়ছে কি পড়ছে না? হ্যাঁ স্যার। মনে পড়ছে? ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর যদি হয়, তাহলে আমি বলতে পারি বাইরে যে পোটেনশিয়ালটাকে আমরা বাইরে যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা পেলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিভি বাই ডিআর লিখতে পারি। পারি তো? পারি কিনা বলো? লিখতে পারি। এই যে ডিভিট, এটা কোনখানকার বলছি আমি, আউটসাইডের জন্য। তো এখান থেকে আমি লিখতে পারি যে ডিভি ইকুয়াল টু মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, লেখা যায়? ইয়েস অর নো? যায় কি যায় না? লেখা যায়। এবার আমি ইন্টিগ্রেশন করে দিই, কোনখান থেকে কোনখানে, জিরো থেকে ভিতে। আচ্ছা, জিরো থেকে ভিতে মানে কি? জিরো থেকে ভিতে মানে হলো এই কারণে, তার কারণটা হলো একটাই যে আমি পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করি, কোনখান থেকে কোনখানে পয়েন্ট চার্জকে আনি, একটা কোনো পার্টিকুলার পয়েন্ট থেকে ইনফাইনাইট, নাকি ইনফাইনাইট থেকে কোনো একটা পয়েন্ট আনি, কোনখান থেকে কোনখানে আনা হয়? ইনফাইনাইট থেকে পয়েন্ট। আচ্ছা, ইনফাইনাইটে পোটেনশিয়াল কত হয়? জিরো। তাহলে আমি লিমিটটা কি দেবো, জিরো থেকে যে পয়েন্টে বার করছি, যদি সেখানটাতে পোটেনশিয়াল ভি হয়, তাহলে আমি কি লিখবো, জিরো থেকে ভি। আচ্ছা, এটা চলে গেলো ডিভির জন্য লিমিটটা। এখানে এটা কার ফাংশন, আর এর ফাংশন। আর এর জন্য লিমিটটাকে কি লিখবো, ইনফাইনাইট থেকে এই যে আর ডিস্টেন্স। বোঝা গেল? বোঝা গেল কি গেল না বলো? ঠিক আছে, ক্লিয়ার। এবার যখন আমি এটার ইন্টিগ্রেশন করবো, এখানটাতে ইন্টিগ্রেশন 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, তারপর ইনফাইনাইট আর আর দুটো লিমিটকে পুট করবো, আপার লিমিট আর, লোয়ার লিমিট ইনফাইনাইট। সো ফাইনালি যেটা ভ্যালু এখান থেকে পাওয়া যায়, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি আউটসাইড কে কিউ বাই আর। আউটসাইডের ভ্যালু কত হয়, কে কিউ বাই আর। চলো, কালকে একটা ম্যাজিক দেখিয়েছিলাম, আমি বলেছিলাম ইলেকট্রিক ফিল্ডকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে পোটেনশিয়াল চলে আসে, মনে পড়ছে? ইলেকট্রিক ফিল্ডকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে পোটেনশিয়াল চলে আসে। চলো এখানে দেখো। আচ্ছা, আউটসাইড ইলেকট্রিক ফিল্ড কত ছিল বলো? কে কিউ বাই আর স্কোয়ার। ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করো, কত আসবে এটা বলো? বলো, কে কিউ বাই আর। আউটসাইডে ফিল্ড চলে, পোটেনশিয়াল চলে এলো। বুঝতে পারলে? তুমি এইভাবে মনে রাখতে পারো জিনিসটাকে, ফিল্ডকে আর দিয়ে মাল্টিপ্লাই করো, পোটেনশিয়াল চলে আসবে। কেন? তার কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড মানে কী হবে, আমরা বলতে পারি যে পোটেনশিয়াল মানে কী হবে, পোটেনশিয়াল মানে হচ্ছে যে এই যে পোটেনশিয়াল ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিআর, তাই না? তো যদি আমি ইলেকট্রিক ফিল্ডকে আর দিয়ে মাল্টিপ্লাই করি, পোটেনশিয়াল পেয়ে যাবো। আউটসাইডে পোটেনশিয়াল কত আসবে, কে কিউ বাই আর। ক্লিয়ার আর নট? বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? ঠিক আছে, এটাকে লিখে নাও, তারপরে বাকি পয়েন্টসগুলোতেও দেখবো। আগে এটাকে লিখে নাও, কারণ স্লাইডটা মুছে দিতে হবে আমাকে, না হলে। সবসময় এই টার্মগুলোকে দেখবে, যখনই তোমাকে বলবে সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, চোখ বন্ধ করে তুমি এটাকে বলবে ওর নেচার কার মতো হবে, হলো স্ফিয়ারের মতো। যদি তোমাকে সলিড নন কন্ডাক্টিং বলে, তবেই কিন্তু তুমি ভেতরে চার্জকে কনসিডার করবে, কারণ যখনই সলিড কন্ডাক্টিং বলছে, তার মানে তার চার্জটা সারফেসে চলে গেছে। চার্জ সারফেসে চলে যাওয়ার মানেই হচ্ছে এটা যে সেই ক্ষেত্রে তার যা নেচার হবে সেটা হলো স্ফিয়ারের মতো হবে। কেন? কারণ হলো স্ফিয়ারের ক্ষেত্রেও তো চার্জ সারফেসে থাকে। তো যে কারণে সবসময় কিন্তু নোটিস করবে, এক্সামিনার জানে যে তুমি এই জায়গাগুলো ভুল করবে, সেই কারণে তোমাকে বারবার এই ধরনের টার্মগুলো যদি তারা ইউজ করবে, তারা বলবে যে সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, আর তোমার মাথায় আসবে আচ্ছা সলিড স্ফিয়ারের জন্য পোটেনশিয়াল যেটা সেটাকে অ্যাপ্লাই করি, কিন্তু না, ওটা ফর সলিড নন কন্ডাক্টিং, যেটা আমরা একটু পরে ক্যালকুলেট করব। এটা হচ্ছে সলিড কন্ডাক্টিং। কন্ডাক্টিং আর হলো স্ফিয়ার তাদের নেচার সেম। সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, হলো স্ফিয়ার, সেম নেচার তাদের, দুটোতেই সারফেসে চার্জ থাকবে। লিখে নাও। সবার হয়ে গেছে? লিখে নাও, শেষই ঝটপট লিখে নাও, ঝটপট লেখ। আজকে পোটেনশিয়ালের এই সমস্ত পয়েন্টস ভালো করে দেখে নেব। নেক্সট ক্লাসে শনিবার দিনকে সব রকম প্রবলেমস ভালোভাবে সলভ করতে শুরু করে দেবো, ইকুইপোটেনশিয়াল, সারফেসের প্রবলেম, এভরিথিং। আর তারপরে ডাইপোল, অ্যান্ড দেন কন্ডাক্টর, নন কন্ডাক্টর, অ্যান্ড দেন ইলেকট্রোস্ট্যাটিক্সের শেষ হয়ে যাবে। তোমরা কি ইলেকট্রোস্ট্যাটিক্সের মেটেরিয়াল পেয়েছো প্রত্যেকে, স্টাডি মেটেরিয়াল? তো আমি তাহলে এই তোমাদের গ্রুপে ওখানটাতে আজকে আমি তো মেটেরিয়ালটা থেকে এখনো দেখা হয়নি, আমি দেখে ওখান থেকে হোমওয়ার্কগুলো তোমাদেরকে বলে দেবো, ওখান থেকে কিছু কোয়েশ্চেন তোমরা সলভ করবে।
ওটা একটুখানি ওদের সাথে কথা বলে নি, বুঝতে পারলে? মেটেরিয়ালটা তো আমি করিনি, একটু কথা বলে নিই। তো আমি ওখান থেকে হোমওয়ার্ক দিয়ে দেবো, আজকে বা কালকের মধ্যেই তোমরা পেয়ে যাবে হোমওয়ার্কটা, সলভ করতে থাকো। চলো, সাত্তকে বুঝতে পারলে? তো আউটসাইড পয়েন্টে কত পেলাম? কে কিউ বাই আর। চলো এবার নেক্সট চলে আসছি, এবার আমি চলে আসছি সারফেস পয়েন্টে। যখন আমি সারফেসের পয়েন্টে যাব তখন কি করব? আচ্ছা, সারফেস পয়েন্টে যখন আমি সারফেস পয়েন্ট বলছি সেই ক্ষেত্রে স্মল আর মানে ক্যাপিটাল আর হয়ে যাবে রেডিয়াস, তাই না? সারফেসের পয়েন্টে কী হবে? স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, রেডিয়াস হয়ে যাবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। একদম তাই। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যখন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে সেই ক্ষেত্রে পোটেনশিয়াল কত হবে? কে কিউ বাই স্মল আর নাকি কে কিউ বাই ক্যাপিটাল আর? কোনটা লিখবো এখানে? ক্যাপিটাল আর কি, ডিস্টেন্স না রেডিয়াস? রেডিয়াস। তাহলে সারফেসে কত আসবে? কে কিউ বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর যেটা আছে এখানটাতে কে কিউ বাই ক্যাপিটাল আর, এটা কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবলটা? পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, রেডিয়াস সেটাও কনস্ট্যান্ট। আচ্ছা, আগের যেটা আমরা দেখলাম আউটসাইডে পোটেনশিয়াল কে কিউ বাই আর, ভেরিয়েবল না কনস্ট্যান্ট ছিল সেটা? ভেরিয়েবল। কীরকম ভাবে ভেরিয়েবল থাকছে ওটা? 1 বাই আর এর সাথে ভেরিয়েবল, তাই না? 1 বাই আর এর সাথে। গ্রাফ কীরকম পেতে পারবে ওখানটাতে? হাইপারবোলিক। হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা আউটসাইড দেখে ফেলেছি, সারফেস দেখে ফেলেছি, ইনসাইডটা এখন অবধি বাকি আছে। ইনসাইডে কী হবে দেখো, যদি আমি ইনসাইড পয়েন্টের কথা বলি, ইনসাইড পয়েন্ট তার মানে ইনসাইড পয়েন্ট মানে যেখানে স্মল আর দ্যাট ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, তাই না? ইনসাইড পয়েন্ট মানে কি? স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর। তোমরা যে ছবিটা ওখানটা সার্কুলারলি স্ফিয়ারটা ড্র করেছিলে সেখানটাতে আরও দুটো পয়েন্টকে মার্ক করে নাও এরকমভাবে। এটা ছিল আউটসাইড পয়েন্ট, এটা হচ্ছে সারফেস পয়েন্ট, আর এটা হচ্ছে ইনার পয়েন্ট, ইনসাইড পয়েন্ট। যে কোনো একটা ইনসাইড পয়েন্ট, এটা হচ্ছে তার সেন্টারটা, রেডিয়াস হচ্ছে এটার ক্যাপিটাল আর, আর এখানটাতে চার্জ এইভাবে সারফেসে আছে। এই হলো কেসটা, ঠিক আছে? তো আমরা সারফেসটা বার করে ফেলেছি, আউটসাইড পয়েন্ট পিটে বার করে ফেলেছি, এখন আমরা আই মানে ইনার যে পয়েন্ট সেখানে বার করছি। আচ্ছা, ইনসাইডে যদি আমি দেখি একটা হলো স্ফিয়ার বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয়, তার ক্ষেত্রে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড মানে আমরা দেখেছিলাম যে মাইনাস ডিভি বাই ডিআর, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে মাইনাস ডিভি বাই ডিআর দ্যাট ইজ ইকুয়ালস টু 0, নাকি না? তার মানে ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0। ডিভি বাই ডিআর 0, তার মানে ভিটা কি? কনস্ট্যান্ট, তাই না? কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, রাইট? তাহলে আমি এখানটা সেটাই লিখেছি যে ইনসাইডে কি হয়? ইলেকট্রিক ফিল্ড 0, তার মানে মাইনাস ডিভি বাই ডিআর দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ডিভি বাই ডিআর 0, তার মানে ভিটা হলো কনস্ট্যান্ট, বুঝতে পারলে? এই যে ভি, তার ভ্যালু কত আসবে? সিগমা আর বাই এপসাইলন নট আসবে, বুঝতে পারলে? সিগমা আর বাই এপসাইলন নট আসে। কী করে আসে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ক্যালকুলেট করতে হবে যে কী করে সিগমা আর বাই এপসাইলন নটটা হয়, ভি এর ভ্যালুটা লিখে ফেলো। অবশ্যই এখনও তোমরা ঝট করে বলতেও পারো, পারবে কেউ বলতে কী করে সিগমা আর বাই এপসাইলন নট হচ্ছে? আচ্ছা, একটা কথা আমাকে বলে ফেলো এখানটাতে যে ইনসাইড পয়েন্টে ভি কনস্ট্যান্ট, তার মানে ভেতর থেকে সারফেস অবধি যে পয়েন্টটা সেইখানটাতে যে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু পাবো আমরা, সেই পোটেনশিয়ালের যে গ্রাফটা পাবো সেটা স্ট্রেট লাইন হবে নাকি একটা মানে স্ট্রেট লাইন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস, নাকি হাইপারবোলিক, নাকি স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার, কোনটা হবে বলো? তাই না? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এবার আমাকে বলতে পারবে কেউ যে কী করে ওটা সিগমা আর বাই এপসাইলন নট হচ্ছে, ওর ভ্যালুটা আমি কী করে বললাম? সিগমা বাই এপসাইলন নট ওরকমভাবে কেন বলছো তুমি? হ্যাঁ, যে একটা তুমি বলতে পারো, কিন্তু মানে হ্যাঁ যেটা তুমি বলছো সেটাও একরকমভাবে তুমি ঠিকই বলছো তুমি যে হলোস্ফিয়ারের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই যে সিগমা বাই এপসাইলন নট, সারফেসে পাই, সেটা আমরা সারফেসে পাই। কিন্তু এখানে তোমাকে ইনসাইডটা বলছো, আমি কেন ইনসাইডের জন্য কেন ইউজ করবো সেটাকে? এখানে দেখতে গেলে তুমি যেটা বলছো সেটা হলো এটাই যে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিস্টেন্স গুণ করলে পোটেনশিয়াল আছে, তুমি একদম ঠিক কথা বলছো, তুমি ভুল কিছু কিন্তু বলছো না। যে সারফেসে সিগমা বাই এপসাইলন নট তার সাথে আর মাল্টিপ্লাই করবো, তো আমি ইনসাইড পয়েন্টে পেলাম। কিন্তু আমার প্রশ্ন হলো এটা, সিগমা বাই এপসাইলন নটটাকে আমরা ইউজ করি ফর সারফেস আর আমি ক্যালকুলেট করছি ফর ইনসাইড পয়েন্ট, তাহলে আমি সেখানটা কেন এটাকে অ্যাপ্লাই করছি? কোয়েশ্চেনটা বুঝতে পারলে? বলো, পারবে কেউ? অপ্রদীপ, সার্থকী, কেউ পারবে? ভাবো একটুখানি। তোমরা কিন্তু দেখেও দেখছো না জিনিসটা, দেখো অবজার্ভ করলেই বুঝতে পারবে। চলো, সেন্টার থেকে সারফেস ভ্যালু চেঞ্জ করবে নাকি কনস্ট্যান্ট থাকবে পোটেনশিয়াল?
বলো, কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে মানে আমি এটা বলতে পারি সারফেসে যা ভ্যালু হবে তাই সেন্টারে ভ্যালু হবে বা তার ভেতরে যে কোনো পয়েন্টে ভ্যালু হবে, ইয়েস অর নো? হবে। তাহলে সারফেসের যা ইলেকট্রিক ফিল্ড ভেতরেও তাই ইলেকট্রিক ফিল্ড আমি নিতে পারি এই ক্ষেত্রে পোটেনশিয়াল বার করার জন্য, হ্যাঁ কি না? তাই তো। কত হয় সিগমা বাই এপসাইলন নট। ডিস্টেন্স কত আর নেব, তাই তো, কারণ সারফেসের জন্য যা হবে ভেতরে তাই হবে। সারফেসের সেন্টার থেকে ডিস্টেন্স কত? আর ইন্টু আর করো, আনসার বেরিয়ে যাবে। একটা এটা করতে পারো, অথবা ম্যাথামেটিক্যালি বার করো, লজিক্যালি না ইউজ করে ম্যাথামেটিক্যালি করতে পারো। আচ্ছা, সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো? সারফেসে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় বলো? সিগমা বাই এপসাইলন। আচ্ছা, আমি তো এরকমভাবে বলতে পারি না কে কিউ বাই আর, তাও বলতে পারি। আচ্ছা, কে মানে কত হয়? 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, কিউ মানে আমি বলতে পারি সিগমা বাই 4 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? বলতে পারি। ইন্টু আর, কেন সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার করলাম বুঝতে পারলে? সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু সারফেস এরিয়া, তার মানে কি টোটাল চার্জ পেয়ে গেলাম, তাই তো? বোঝা গেল? চলো এবার এখানটাতে আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা আর উপরে পড়ে থাকবে, 4 পাই ক্যান্সেল আউট হবে, তো আমার কাছে পড়ে থাকবে কত? সিগমা আর বাই এপসাইলন নট। এটা তো পড়ে থাকবে, থাকবেই থাকবে না বলো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা ছিল পোটেনশিয়ালের ভ্যালু, সরি সারফেসে পোটেনশিয়ালের ভ্যালু কে কিউ বাই আর। তো তার মানে সারফেসের পোটেনশিয়ালের ভ্যালু কত পাচ্ছি? সিগমা বাই আর। আর এটা তো তার ভেতরে যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল হবে, কারণ ভেতরে চেঞ্জ করে না, ভিতর থেকে সারফেস অবধি কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে সারফেসে যা ভ্যালু পাবো ভিতরেও আমি তাই ভ্যালু পাবো। বোঝা গেল ব্যাপারটা? তো ইদার তুমি লজিক্যালি ওটাকে দিয়েও বলতে পারো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টু আর করলে পোটেনশিয়াল আসে, অথবা আরও লজিক্যালি এটা তুমি বলতে পারো যে যদি আমি পোটেনশিয়ালকে লিখি কে কিউ বাই আর, কিউকে আমি লিখতে পারি সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, ডিভাইডেড বাই আর করলে আমি পেয়ে যাব সারফেসে তার পোটেনশিয়ালের ভ্যালু কত, যেটা সারফেসের ভ্যালু হবে সেটাই ভিতরের ভ্যালু হবে। কার জন্য? ফর হলো স্ফিয়ার বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার। বোঝা গেল? চলো তাহলে এবার তুমি গ্রাফটাকে দেখো, যখন আমি সেন্টার থেকে স্টার্ট করছি সারফেস অবধি যাচ্ছি তখন পুরো কনস্ট্যান্ট ভ্যালু, সারফেস থেকে 1/r এর সাথে প্রপোর্শন হচ্ছে, তার মানে হাইপারবোলিক্যালি গ্রাফ পেয়ে যাচ্ছি। আচ্ছা, সারফেসের মধ্যে ভ্যালু কত ছিল? সিগমা আর বাই এপসাইলন নট, আর তাই দেওয়া আছে ভ্যালুটা। বুঝতে পারলে কি পারলে না বলো? ব্যাস লিখে ফেলো। বাইরে পোটেনশিয়াল কে কিউ বাই স্মল আর। স্মল আরটা কি বাইরের জন্য রেডিয়াস নাকি ডিস্টেন্স? কোনটা বলো? বাইরে ডিস্টেন্স। সারফেসে কে কিউ বাই আর, এখানে আরটা কি রেডিয়াস না ডিস্টেন্স? রেডিয়াস। ইনসাইড পয়েন্টে কে কিউ বাই আর, ঠিক বলছি কি ভুল বলছি? আরটা ডিস্টেন্স, ঠিক বললাম কি ভুল বললাম? ঠিক বললাম কি ভুল বললাম? ভেতরের মধ্যে কে কিউ বাই আর, আরটা ডিস্টেন্স, ঠিক কি ভুল? তাহলে আরটা কি হবে? রেডিয়াস। সারফেস চার্জ ডেন্সিটি রেসপেক্টে বলতে গেলে কি লিখবো বলো? মানে সিগমা বাই এপসাইলন নট ইন্টু আর, তাই না? হয়ে গেল। দুটো ভ্যালুকেই মনে রাখতে হবে, কোয়েশ্চেন যেরকম আসবে সেরকম ইউজ করবো আমি। লিখে ফেলো ঝটপট, হয়ে গেলে বলবে। এই স্ফিয়ারটা আলাদা করে আঁকবে না, আগেরটাতে এরকমভাবে পয়েন্ট মার্ক করে নেবে। আরেকটা হয় রিংয়ের জন্য পোটেনশিয়াল। ঠিক আছে, সবার কমপ্লিট? চলো এবার আমরা চলে আসছি সলিড নন কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যদি তোমাকে কোথাও বলা থাকে সলিড স্ফিয়ার, তার মানে কিন্তু ধরো তোমাকে বলা নেই যে সলিড নন কন্ডাক্টিং, কিন্তু বলা আছে সলিড স্ফিয়ার, বাই ডিফল্ট তুমি ধরে নেবে সেটা নন কন্ডাক্টিং। সলিড স্ফিয়ারে যদি কন্ডাক্টিংয়ের কেস হয় তোমাকে সেটা মেনশন করবে যে সলিড কন্ডাক্টিং, আর যদি সলিডের ক্ষেত্রে
কন্ডাক্টিং তারা দিতে না চায় তাহলে ইদার শুধু লিখে দেবে যে সলিড স্ফিয়ার, তার মানে নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিংয়ে চার্জগুলো স্ফিয়ারে থাকবে নাকি পুরো স্ফিয়ারে ছড়িয়ে থাকবে, সারফেসে নাকি পুরো স্ফিয়ারে ছড়িয়ে থাকবে বলো? নন কন্ডাক্টিংয়ে ছড়িয়ে থাকবে, তাই না? তো যখন এটা হবে ইদার তোমাকে বলবে সলিড স্ফিয়ার, তার মানে নন কন্ডাক্টিং, অথবা মেনশন করা থাকবে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। বুঝতে পারলে? দেখে তুমি বুঝতে পারবে কী আছে। তো এটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার আমাকে এখানটাতে দেওয়া আছে, সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, তার মানে সেইটাতে থ্রু আউট এরকমভাবে চার্জ স্প্রেড করে থাকবে চারিদিকে। একটা আমাকে কনক্লুশন এখান থেকে ঝট করে বলে দাও, যেটা আমরা আগেরটাতে দেখলাম, ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল জিরো হবে, এটা কনফার্ম, মানে এটা অলওয়েজ, ঠিক কি ভুল? ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল জিরো, ঠিক কি ভুল? আর কেউ? ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল জিরো, সৃজিত আনসার দিয়েছে। আর কেউ বলবে? অপ্রদীপ, সাত্যকী, শুভজিৎ? স্যার ঠিক। দেখো তোমরা কীরকম ধরো অন্ধের মতো কাজ করলে। একটু আগে কী দেখলে? ইন্টারনাল পয়েন্টে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হলো। কেন কনস্ট্যান্ট হলো? কোনটা জিরো ছিল বলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট পেলে? ফিল্ড জিরো। তাহলে আমি তো বললাম ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল জিরো হবে, পোটেনশিয়ালকে জিরো হলো? হ্যাঁ, আচ্ছা এবার আমাকে বলো, তার মানে ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল জিরো হবে অলওয়েজ, এটা কিন্তু ঠিক নয়। ক্লিয়ার? এবার আমাকে বলো, ইলেকট্রিক ফিল্ড জিরো তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা জিরো হবে, ঠিক না ভুল? অলওয়েজ বলো, ইলেকট্রিক ফিল্ড জিরো মানে হবে। বোঝাতে পারবে আমাকে কেন হবে? ফিল্ড জিরো মানে মাইনাস ডি বাই ডি আর ইকুয়াল টু দিয়ে ভি তো কনস্ট্যান্ট, পোটেনশিয়াল ডিফারেন্স জিরো কি করে হচ্ছে? হ্যাঁ, আর কেউ চেষ্টা করবে? আর কেউ? আরে একদম সিম্পল কনসেপ্ট। কি বলছে? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? দুটো পোটেনশিয়ালের মধ্যে মাইনাস নিতে হবে। যদি আমি আগেরটা থেকে দেখি, ভিতরের পয়েন্টে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, যে কোনো দুটো পয়েন্টকে তুমি নিয়ে নাও, এই দুটো পয়েন্ট ডিফারেন্স কত হবে বলো? বলো ডিফারেন্স কত হবে? এখানেও ভি, এখানেও ভি, ডিফারেন্স কত? জিরো কি নন জিরো? বলো বলো। জিরো না? ডিফারেন্সটা জিরো, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রিক ফিল্ড জিরো হলে জিরো হতে পারে, কিন্তু পোটেনশিয়াল সেটা কিন্তু জিরো হবে না, সেটা কনস্ট্যান্ট হতে পারে। বুঝতে পারলে কি বললাম? জিরো হতে পারে, তাই না? জিরো হতে পারে, কিন্তু অলওয়েজ জিরো হবেই তুমি বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, এটাকে তুমি একদম পারফেক্টলি বলতে পারবে, যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা জিরো হবেই, কনফার্ম। বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পারলে? তো ওই যে ওখানটা লিখেছিলে, ওখানটা ঝট করে লিখে নাও স্টার মার্ক করে, যে ইফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ জিরো, ইফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ জিরো, বা এনি পয়েন্ট না, এনি রিজিয়ান ইজ জিরো, রিজিয়ান লেখো, ইফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি রিজিয়ান ইজ জিরো, at any region is zero, then potential at any point in that region, then potential at any point in that region may be or may not be zero, may be or may not be zero। যদি মে নট বি জিরো হয় তাহলে কনস্ট্যান্ট হবে কি ভেরিয়েবল হবে? হ্যাঁ, ওই পয়েন্টে কনস্ট্যান্ট। চলো লিখে নিয়েছো, তারপরে লেখো বাট পোটেনশিয়াল ডিফারেন্স between 2 points, but potential difference between 2 points in that region, but potential difference between 2 points in that region will be zero, বোঝা গেল কেন জিরো হলো? কারণ কনস্ট্যান্টের মধ্যে যখন আমি ডিফারেন্স নেব সেই ক্ষেত্রেও জিরো নেব, জিরো পাবো। আবার যদি দুজনের পোটেনশিয়াল জিরো হয়, ডিফারেন্স নেই, সেই ক্ষেত্রে তুমি জিরোই পাবে। বুঝতে পারলে? তো পোটেনশিয়াল ডিফারেন্স অলওয়েজ জিরোই হবে, কিন্তু পোটেনশিয়াল মে বি জিরো, মে নট বি জিরো। কখন? ওয়েন ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট। ক্লিয়ার? মাথায় ঢুকলো জিনিসটা? এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, স্টেটমেন্টে আসে। তো তোমার কাছে এই আইডিয়া ক্লিয়ার না থাকলে কিন্তু মুশকিল হবে। আর এই ধরনের কোয়েশ্চেন এসে গেছে অলরেডি, গ্র্যাভিটেশনে জিজ্ঞেস করে,
এখানেও জিজ্ঞেস করে। গ্র্যাভিটেশন পড়লে ইলেকট্রোস্ট্যাটিক্স ফ্রি, ইলেকট্রোস্ট্যাটিক্স পড়লে গ্র্যাভিটেশন ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান অফার, বুঝতে পারলে? কারণ দুটোর ক্ষেত্রে সেম নেচার কাজ করে, একটাই ডিফারেন্স, গ্র্যাভিটেশন অনলি অ্যাট্রাকটিভ ফোর্স, বাট হিয়ার উই ক্যান সি অ্যাট্রাকটিভ অ্যাজ ওয়েল অ্যাজ রিপালসিভ ফোর্স, বুঝতে পারলে? শুধুমাত্র এটাই ডিফারেন্স আছে, ওখানটা মাস ইউজ হয়, এখানটা চার্জ ইউজ হয়, ওখানে জি ইউজ করো, এখানে কে ইউজ করো, এই হলো ডিফারেন্স, বুঝতে পারলে? বাকি দুটোই সেন্ট্রাল ফোর্স। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স কি জিনিস কেউ জানো? হ্যাঁ, জানো কি? দেখো, জানো না? সুজিত বলতে পারবে সেন্ট্রাল ফোর্স? দুটো পদার্থের কেন্দ্রের মধ্যে যে আকর্ষণ প্রকাশ করে। না না, তো আমি একটা কোনো ইকুয়েশন থেকে কি করে বুঝবো যেটা সেন্ট্রাল ফোর্স কি সেন্ট্রাল ফোর্স না? বলতে পারবে? না। বাকি অব্রদীপ, সাত্তকী, তোমরা? ত্রিদীপ পারবে? না স্যার। ত্রিদীপ পারবে? স্নেহজিৎ? দেখো, সেন্ট্রাল ফোর্স অলওয়েজ, যে সমস্ত ফোর্সগুলো মনে রাখবে, যে সমস্ত ফোর্সগুলো 1/r⁴n এই রকমভাবে ভ্যারি করবে, সেই সমস্ত ফোর্সকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। মানে দে আর টুয়ার্ডস দি সেন্টার অর অ্যাওয়ে ফ্রম দি সেন্টার, বুঝতে পারলে? এদেরকে বলা হয় সেন্ট্রাল ফোর্স। তো যেই সমস্ত ফোর্স প্রপোর্শনাল টু 1/r⁴n এর ফাংশনে থাকবে তারা হলো সেন্ট্রাল ফোর্স। আমাকে ঝটপট বলে দাও, mv²/r সেন্টিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রাল ফোর্স কি সেন্ট্রাল ফোর্স নয়? কেন সেন্ট্রাল ফোর্স? মানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু mv²/r 1, তাই না? আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্ট্রাল ফোর্স কি সেন্ট্রাল ফোর্স নয়? সেন্ট্রাল ফোর্স, তাই না? আচ্ছা, এটা আমাকে বলে ফেলো তো ঝটপট, যখন এটা ডিসকাস করছি। μ0 আইডিয়াল sin θ/r², একটু ম্যাগনেটিক ফোর্স হয়, মানে সরি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হয়। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা, এর জন্য যে ফোর্স পাবো সেটা সেন্ট্রাল ফোর্স হবে কি সেন্ট্রাল ফোর্স হবে না? হবে। কেন হবে? কেন হবে? হ্যাঁ, মানে 1/r⁴n, যেখানে n এর ভ্যালু 2, তার সাথে ভ্যারি করছে, তাই না? একদম ঠিক, সেন্ট্রাল ফোর্স এটা। তো এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়ছি কিংবা গ্র্যাভিটেশন পড়ছি, এই প্রত্যেকটাই হলো সেন্ট্রাল ফোর্স, বুঝতে পারলে? চলো, এবার আমি আমার যে টপিকটা সেখানে চলেছে। আচ্ছা, এটাকে একটা স্টার মার্ক করে যখন বললাম লিখে নাও সাইডের নোটের মধ্যে, যে ইফ আ ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r⁴n, ইফ এনি ফোর্স ইজ প্রপোর্শনাল টু, ইফ এনি ফোর্স f proportional to 1/r⁴n, if any force f is proportional to 1/r⁴n, if any force f is proportional to 1/r⁴n, then that force must be a central force, then that force must be a central force. এবং তুমি লক্ষ্য করে দেখো, এখন অবধি যে কটা ফোর্সের কথা আমি বললাম সেগুলো ইদার টুয়ার্ড দি সেন্টার আসে, না হলে অ্যাওয়ে ফ্রম দি সেন্টার হয়, তাই না? হয় কি না? হয়তো। তো যে কারণে হ্যাঁ, এটা প্রত্যেকে সেন্ট্রাল ফোর্স। তো যখনই কোনো ফোর্সকে তুমি ভবিষ্যতে এরকমভাবে কোনো নেচারে দেখতে পাবে, তারা প্রত্যেকে হবে সেন্ট্রাল ফোর্স। চলো, এবার আমি আমার টপিকটা যেটা বলছিলাম সেখানে চলে আসি। এবার তো আমি একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার নিয়েছি, এটা নাকি সলিড নন কন্ডাক্টিং? কি স্ফিয়ার এটা? নন কন্ডাক্টিং। আচ্ছা, এটা রেডিয়াস সাপোজ ক্যাপিটাল আর। এইখান থেকে আবার সেম কাজ করব, তিনটে পয়েন্টকে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, সরি ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে হবে। একটা পয়েন্ট হলো আউটসাইড দি স্ফিয়ার, একটা পয়েন্ট হলো অ্যাট দি সারফেস, একটা পয়েন্ট হলো ইনসাইড দি স্ফিয়ার। তিনটে পয়েন্ট, একটা হলো আউটসাইড দি স্ফিয়ার, অ্যাট দি সারফেস অ্যান্ড ইনসাইড দি স্ফিয়ার। তিনটে পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল আমাকে বার করতে হবে ডিউ টু সলিড কন্ডাক্টিং স্ফিয়ার। ঠিক আছে, কী করে বার করছি চলো দেখে ফেলো। আচ্ছা, আউটসাইড দি স্ফিয়ার যদি আমি বলি, আমরা প্রসেসটা কি অ্যাপ্লাই করছিলাম? ইলেকট্রিক ফিল্ডকে আমরা -dv/dr লিখছিলাম, সেইখান থেকে ডিভির ভ্যালু বার করছিলাম উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন, তাই তো? প্রসেস তো এটাই, হ্যাঁ কি না? তাই তো। আউটসাইডে তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো? kq/r²। আচ্ছা, তাহলে kq/r² সমান আমি বলতে পারি যে -dv/dr, ইয়েস অর নো? বলতে পারি। তাহলে ডিভি সমান লিখতে পারি -kq/r² ইন্টু dr, হ্যাঁ কি না? লিখতে পারি। তাহলে এইখান থেকে আনসার কত চলে আসবে? আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, লিমিটটা কী দেবো ডিভির জন্য? ইনফাইনাইট। লিমিটটা কী আসবে বলো?
জিরো থেকে 0 to v। জিরো থেকে ভি, জিরো থেকে ভি। আচ্ছা, আর এর জন্য ভ্যালু কি লিখবো? জিরো থেকে আর নাকি ইনফাইনাইট থেকে আর? ইনফাইনাইট থেকে আর, তাই না? কারণ ইনফাইনাইট থেকে চার্জকে আনতে হয় আর ডিস্টেন্সে। তাহলে আর এর জন্য লিমিট কি হলো? ইনফাইনাইট থেকে আর। আচ্ছা, ইনফাইনাইটের জন্য এখানটা কেন আমি জিরো লিখেছিলাম? ভি এর লিমিটটা, লোয়ার লিমিট কেন জিরো ছিল বলো? ভি এর জন্য লোয়ার লিমিট কেন জিরো লিখলাম? আরে ভাই, সেন্টার কোথায় আসছে বলতে পারবে? অব্রদীপ পারবে? হ্যাঁ পারবে অব্রদীপ? ভি এর জন্য লোয়ার লিমিট কেন জিরো ছিল? আচ্ছা, ত্রিদীপ পারবে? ওই ত্রিদীপ পারবে? হ্যাঁ, সাত্য কি? এ তোমরা কি কথাবার্তা বলতে ভুলে যাও নাকি? তো এরকম ধরে করে তোমার রুগীর মতো করে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে কেন এতক্ষণ ধরে জিজ্ঞেস করার পর? ক্লাসের মধ্যে খুব ফ্লুয়েন্টলি থাকো, জিজ্ঞেস করবো ঝট করে আনসার দেবে। ওরকম ধরা সেই একদম সেই তোমার পেট খারাপের রুগীর মতো করে লেতিয়ে পড়ে থাকবে না ক্লাসের মধ্যে। 2 সেকেন্ডে সোজা করে দেবো। তাহলে জিজ্ঞেস করবো, আনসার দেবে ফটফট করে। বলো কি হবে? যেটা বলছিলাম যে আমি কেন এখানটাতে জিরো লিখছিলাম, কেউ পারবে না? আর একটু আগে বললাম তো, ইনফাইনাইট যখন আমি নিচ্ছি আর এর ভ্যালুটাকে, তাহলে এখানটাতে ইনফাইনাইটের জন্য যে পোটেনশিয়াল সেটাকে আমি এখানে লিখবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাই তো, ইনফাইনাইটের পোটেনশিয়াল কত হয়? 0। জিরো হয়। আচ্ছা, কোন ডিস্টেন্সে বার করছি? আর ডিস্টেন্সে, তাই তো? আর ডিস্টেন্সে পোটেনশিয়াল কি ধরেছি? ভি ধরেছি, তাই না? তাহলে এখানটা কি লিখবো? আর এর জন্য ভি আর ইনফাইনাইটের জন্য জিরো। আগেরটা সেম কেস করেছিলাম, মনে পড়ছে? ঠিক আগের কোয়েশ্চেনে সেম কেস করা হয়েছে, ব্যাস হয়ে গেল। তো আগেরটাতে যা আনসার এসছে মানে এখানে তাই আনসার আসবে। ভি আউটসাইড কত হবে? কে কিউ বাই আর। আরে ভাই, এটা তো লজিক্যালি আসা উচিত ছিল। আমরা আগেই পড়েছি যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু নন কন্ডাক্টিং ডিউ টু কন্ডাক্টিং সেল বা ডিউ টু সেল, তার জন্য কত হয়? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ সেল বা কন্ডাক্টিং সেল, তার জন্য কত হয় বলো? আউটসাইডে কে কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, সলিড স্ফিয়ারের জন্য কত হয় আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড? কত হয় বলো? কে কিউ বাই আর স্কোয়ার। আমি বলেছিলাম না যে সলিড স্ফিয়ারের জন্য আর হলো স্ফিয়ারের জন্য কেবলমাত্র একটা পয়েন্টে ডিফারেন্স হয়, সেটা হলো ইনসাইড পয়েন্টে। সারফেস অ্যান্ড আউটসাইড পয়েন্টে সেম ভ্যালু থাকে, হ্যাঁ কি না? থাকে তো। তাহলে সলিড স্ফিয়ারের জন্য মানে হলো স্ফিয়ারের জন্য যা আউটসাইডে পোটেনশিয়াল পাবো, হলো স্ফিয়ারের জন্য মানে সলিড স্ফিয়ারের জন্য তাই আউটসাইডে পোটেনশিয়াল পাবো, হ্যাঁ কি না? পাবো তো, দেখো তাই আসছে, বুঝতে পারলে? হয়ে গেল। আচ্ছা, এটাকে ঝটপট আমাকে একটু সিগমার টার্মে বার করে বলে দাও তো কত হবে? ঝটপট বার করে বলো, সিগমার টার্মে বার করে বলো কত হবে? যদি আমি এটাকে সিগমার টার্মে বার করি তাহলে আনসারটা কি লিখবো? পোটেনশিয়ালের ভ্যালুটা আউটসাইড পয়েন্টে, ঝটপট বলো। আউটসাইড পয়েন্টে সিগমার টার্মে কি লিখবো? কে ইন্টু কিউ মানে কত হবে? কিউ মানে লিখতে পারবো যে সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, লিখতে পারবো? ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে আর যেটা আমি লিখবো যে সিগমা ইন্টু, আচ্ছা কে মানে কত? 1/4 পাই এপসাইলন নট। সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার লিখবো নাকি স্মল আর স্কোয়ার লিখবো? কেন স্মল আর কেন লিখবো না? আরে ক্লিয়ারলি বলো। দেখো তুমি বুঝতে পারছো কিন্তু এক্সপ্রেস করতে পারছো না। স্ফিয়ারটা চার্জ কোথায় আছে? স্ফিয়ারে আছে, তার রেডিয়াস কত? স্মল আর। আমি যদি ক্যাপিটাল আর নিই তার মানে আমি কি করছি? যে বাইরের যে ডিস্টেন্সটাকে নিলাম তার স্ফিয়ারটাকে আমি কনসিডার করছি। সেখানে কি কোনো রকমভাবে চার্জ আছে? নেই তো। ওটা তো গসিয়ান সারফেস, যেখানে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতাম, তাই না? আমরা ইমাজিন করছিলাম গসিয়ান সারফেসকে, কিন্তু গসিয়ান সারফেসের ওপর কোনো চার্জ থাকে কি নাকি সেটা কোনো একটা চার্জকে এনক্লোজ করে থাকে? এনক্লোজ করে থাকে, তাই না? তো ওর উপরে কোনো চার্জ থাকে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখবো? স্মল আর স্কোয়ার, যেটা অ্যাকচুয়াল স্ফিয়ার তার এরিয়াকে আমাকে নিতে হবে। এখানটাতে নিচে কি আসবে? এখানটাতে স্মল আর। আচ্ছা, আউটসাইডে স্মল আর। আচ্ছা সরি, স্মল আর। এখানটা রেডিয়াস কত নিচে? ক্যাপিটাল আর না? তাহলে এখানে কি লিখবো? ক্যাপিটাল আর। হ্যাঁ, ক্যাপিটাল আর, সরি। তাহলে এইটা চলে আসবে আনসার, যেখানে 4 পাই অ্যান্ড 4 পাই কেটে যাবে। সো ফাইনালি চলে আসবে তোমার এখানটাতে সিগমা ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই স্মল আর ডিভাইডেড বাই
এখানটাতে এপসাইলন নট, এইটা চলে আসবে তোমার ভ্যালুটা। সিগমার টার্মে এই কারণে বলার কারণ কোয়েশ্চেন তোমাকে সবসময় এইগুলো তো একদম মুখস্থ ফর্মুলা, এইগুলো কোনো অসুবিধা নেই, তোমাকে কোয়েশ্চেনটা দিতে পারে যে একটা আউটসাইডে কোনো একটা পয়েন্টে যদি সিগমা চার্জ ডেন্সিটি হয় তাহলে সেই ক্ষেত্রে তার পোটেনশিয়াল কত হবে। সবাই জানে কে কিউ বাই আর হবে, কিন্তু সিগমা আর স্কোয়ার বাই ওই যে এপসাইলন নট আর, এইটা তো সবাই বলতে পারবে না, কারণ কেউ তো এর থেকে বাইরে চিন্তাই করেনি, সবাই তো মুখস্থ করেছে, বুঝতে পারলে? তো তোমার ডিফারেন্সটা বাকিদের থেকে তখনই হবে যখন তুমি ওইটাকে মুখস্থ না করে তুমি জিনিসটাকে লজিক্যালি বুঝতে পারলে যে এর ভ্যালু কী হবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো লিখে বলো ঝটপট, ঝটপট লেখো। তাহলে সলিড স্ফিয়ারের জন্য আউটসাইডে যা নেচার হবে এখানটাতে হলো স্ফিয়ারের জন্য তাই নেচার হবে। সলিড কোন স্ফিয়ারের জন্য? কন্ডাক্টিং কি নন কন্ডাক্টিংয়ের জন্য? হ্যাঁ, কার জন্য? স্যার আরেকবার রিপিট করুন। সলিড স্ফিয়ারের জন্য আউটসাইডে যা নেচার হবে হলো স্ফিয়ারের জন্য আউটসাইডে তাই নেচার হবে, তাই না? সলিড কোন স্ফিয়ারের জন্য? কন্ডাক্টিং কি নন কন্ডাক্টিং, কোনটার জন্য? আরে কন্ডাক্টিংয়ের জন্য তো হবে, হ্যাঁ হবে কি হবে না, তাই না? তার মানে তুমি কি বলে দুটোর জন্যই হবে, বুঝতে পারলে? ওয়ার্ডের খেলা ভাই, এখানে কিছুই নেই, ওয়ার্ডের খেলা। আর এই খেলা যত তুমি খেলবে তত কনসেপ্ট তোমার কী হবে, ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারলে? তো এগুলো ওয়ার্ডের খেলা, কিচ্ছু না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। স্যার সলিড কন্ডাক্টিং হোক, সলিড নন কন্ডাক্টিং হোক, কিংবা হলো স্ফিয়ার হোক, সারফেস অ্যান্ড আউটসাইডে নেচার কী থাকবে? সেম। সারফেস অ্যান্ড আউটসাইডে নেচার কী থাকবে? সেম। কার জন্য? সলিড কন্ডাক্টিং, সলিড নন কন্ডাক্টিং অ্যাজ ওয়েল অ্যাজ হলো স্ফিয়ার। কার নেচার সেম থাকবে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, যা বলবে সবার নেচার সেম থাকবে, দুজনের জন্য ফর্মুলাও সেমই আসে, বুঝতে পারলে? চেঞ্জ কোথায় হবে? ভিতরে চেঞ্জ হবে। কার জন্য চেঞ্জ হবে? কার জন্য চেঞ্জ হবে? সলিড কন্ডাক্টিংয়ের জন্য নাকি নন কন্ডাক্টিংয়ের জন্য? নন কন্ডাক্টিংয়ের জন্য। সলিড কন্ডাক্টিংয়ের জন্য কি চেঞ্জ হবে? না, সেই ক্ষেত্রে চেঞ্জ হবে না। ক্লিয়ার? চলো লিখে ফেলো ঝটপট, হয়ে গেলে বলবে, লিখে ফেলো। কালকে পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে? ত্রিদীপ প্রিপারেশন কেমন? ওই ত্রিদীপ শুনতে পাচ্ছ? এই রে, তুমি নাম ভুলে গেছিলে? বোঝো ঠেলা। তুমি বলতে পারতে, আমি ক্লাসে প্রথম থেকে তোমাকে বলবো আজ থেকে যে তোমার নাম ত্রিদীপ, তোমার নাম ত্রিদীপ, নাহলে নামটা তুমি ভুলে যাবে তো। এই বলছে ও আমি, কি অবস্থা। ফিজিক্সে 10টা কোয়েশ্চেন থাকবে, বাকিগুলো আমি জানি না, মার্কস জানি না, তোমাকে তো কোয়েশ্চেনটা সলভ করতে হয়। ফিজিক্সে 10টা থাকবে, তো কোয়েশ্চেন যা পড়ে এসছো মানে লাস্ট উইক অবধি, ইলেকট্রিক ফিল্ডের সিট মানে একটা সিট অ্যান্ড ইলেকট্রিক ওই স্ফিয়ারের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পড়েছো সেই অবধি কোয়েশ্চেন্স থাকবে, মানে তার মধ্যেই কোয়েশ্চেনগুলো লাই করবে এবং সমস্ত কনসেপ্ট তোমাদের কিন্তু জানা। তো কোনো কোয়েশ্চেনকে তুমি তখনই ছাড়বে যখন সেই কোয়েশ্চেনটা মানে একদমই তোমার দ্বারা হবে না, মানে তুমি 1000 চেষ্টা করেও পারলে না, তখন তুমি সেই কোয়েশ্চেনকে ছাড়বে। কিন্তু কোনো কোয়েশ্চেন এরকম নেই যে তুমি একদমই পারবে না, প্রত্যেকটা কোয়েশ্চেন লজিক্যালি কনসেপ্টুয়ালি অ্যাপ্রোচ করবে। কোনো কোয়েশ্চেন কিন্তু এরকম নেই যে একদম সে বাঁধা গদের মতো মুখস্থ করে চলে এলাম এবং টিক মেরে চলে এলাম। কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে তোমাকে, এবং কনসেপ্ট অ্যাপ্লাই করবে তোমাকে এটুকুনি বলতে হবে যে কোনো কোয়েশ্চেনের জন্য তোমাকে 2 থেকে 3 লাইনের বেশি পেন চালাতে হবে না, বুঝতে পারলে? কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কোয়েশ্চেন করতে পারবে না। যদি থাকে বেশিরভাগ কোয়েশ্চেন ইভেন 1 থেকে 2 লাইনে সলভ হবে, তার থেকে বেশি লাগতেই পারে না, বুঝতে পারলে? কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে মুশকিল পড়ে যাবে, একটা কোয়েশ্চেন তাহলে করতে পারবে না। খুব খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? ভালো কোয়েশ্চেন মানে ইন দ্য সেন্স যে সমস্তটাই কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটা এখন করা হয় সেই মানে একই ধরনের ফর্মুলায় ফেলো, আনসার বার করো, ওই জিনিসটা কিন্তু এখন শেষ। তোমাকে কনসেপ্ট নিয়ে খেলা করতে হবে। তো কনফিডেন্টলি পরীক্ষা দেবে, এটাকে ভাববে যে আমার মানে যতগুলো মক টেস্ট হবে সমস্ত মক টেস্ট এটা কখনোই ভাববে না আমি মক টেস্ট দিচ্ছি, যে হ্যাঁ না পারলে পরের কোয়েশ্চেনটা তো আছে, পরের এক্সাম আছে, ফাইনাল থরি না, এখানে পারছি না, ফাইনালে পুরো ফাটিয়ে দেবো। মনে রাখবে মক টেস্টে যখন তুমি পরীক্ষাতে দিচ্ছ তখন সেইখানে তুমি যা নাম্বার পাবে, এটা আমি আজ অবধি দেখেছি যে যারা যারা খুব প্রপারলি প্রিপারেশন করে প্রথম থেকে, তাদের ক্ষেত্রে মক টেস্টে যা নাম্বার তারা তুলতে পারে ম্যাক্সিমাম, আমি বলছি তোমাকে ম্যাক্সিমাম 50, এটার কিন্তু ডিফারেন্সটা হয়, ওর থেকে কিন্তু বেশি ডিফারেন্স হয় না। হ্যাঁ, খুব কিছু কিছু লোকের ক্ষেত্রে বিশাল হিউজ গ্যাপ তারা তৈরি করে ফেলতে পারে, কিন্তু মক টেস্টে যা তুমি স্কোর পাবে ফাইনাল এক্সামে
তুমি তার থেকে ম্যাক্সিমাম +-50 করতে পারবে, বুঝতে পারলে? এর বেশি কিন্তু হয় না। তো যেই কারণে মক টেস্ট খুব সিরিয়াসলি দেবে, একদম সিরিয়াসলি। আর আমি যতগুলো পরীক্ষা নেব তার সিলেবাস একটাই, তোমার যেদিনকে পরীক্ষা থাকবে তার ঠিক 1 সপ্তাহ আগে যতটা পড়ানো হবে কিংবা তার 2 দিন আগে যতটা পড়ানো হবে সেইটা তোমার এক্সামে আসবে, ততটাই হলো তার সিলেবাস। ইভেন যত ধরো নেক্সট এক্সামে এখনও অবধি যা কিছু হয়েছে সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, বুঝতে পারলে? এইভাবে যখন তুমি লাস্ট এক্সাম দেবে সেই ক্ষেত্রে আগের যা কিছু পড়া হয়েছে সমস্ত কিন্তু অ্যাড হয়ে যাবে, বুঝতে পারলে? তো এরকম নয় যে তুমি যেটাকে পড়ছো তুমি সেটাকেই পড়ি এক্সাম দেবে, তোমাকে অলওয়েজ রিভিশনের মধ্যে কিন্তু থাকতে হবে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ডিভাইস করো। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। চলো, সবার কমপ্লিট তো? ঠিক আছে, এটা আমরা কোনখানে পেলাম? আউটসাইড পয়েন্টে, তাই না? এবার আমরা চলে আসছি বাকি পয়েন্টগুলোতে। একটা হচ্ছে সারফেস আর একটা হচ্ছে ইনসাইড পয়েন্ট। আচ্ছা, আউটসাইড পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা কিভাবে ভ্যারি করবে? প্যারাবোলিক্যালি, হাইপারবোলিক্যালি, স্ট্রেট লাইন, কিভাবে? এবার বলি। হাইপারবোলিক্যালি। চলো, এবার চলে আসছি আমরা ফর ইনসাইড পয়েন্ট। আচ্ছা, ইনসাইড পয়েন্টের জন্য কী হবে? যদি আমি ইনসাইড পয়েন্টকে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তার ভ্যালু কী ছিল বলো? সলিড নন কন্ডাক্টিংয়ের জন্য ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মনে আছে? ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড KQR বাই রেডিয়াসের কিউব, তাই না? KQR বাই রেডিয়াসের কিউব, এরকমভাবে পড়বে, নাহলে KQR বাই আর কিউব বললে তুমি ভুলে যাবে কোনটা ডিস্টেন্স কোনটা রেডিয়াস। তো KQR বাই রেডিয়াসের কিউব, অলওয়েজ নিচে সবসময় কী রাখবে? রেডিয়াস, তাই না? KQ বাই আর লিখছিলাম, বা সারফেসের জন্য কী লিখছিলাম? KQ বাই আর, সেই ক্ষেত্রে কী লিখছিলাম? আরটা রেডিয়াস। তো অলওয়েজ ডিস্টেন্সটাকে আমি নিচে লিখবো, কেবলমাত্র একটা পয়েন্ট যেটা হলো আউটসাইড পয়েন্ট, একমাত্র সেখানেই ডিস্টেন্সটা নিচে আসে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আর পোটেনশিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? তো সারফেসে আমরা কী পাচ্ছিলাম না, এর জন্য ইনসাইড পয়েন্টে কী পাচ্ছিলাম? KQR বাই রেডিয়াসের কিউব, রাইট? হয়ে গেল। আচ্ছা, এটা মানে সেই সেম অ্যাপ্রোচ যেটা আমরা একটু আগে করে আসছি এতক্ষণ ধরে। কী লিখবো? -dV/dr, তাই না? -dV/dr লিখবো। তো লিখে দিই -dV/dr ইকুয়াল টু KQR বাই রেডিয়াসের কিউব। চলো, তাহলে -dV কত হয়ে যাবে? KQR বাই রেডিয়াসের কিউব ইন্টু dr, ঠিক আছে? ইন্টিগ্রেশন করবো ডিভির। আচ্ছা, তার মানে কি হয়ে যাবে? এই পুরোটার পুরোটার যখন ইন্টিগ্রেশন আমি করবো KQ বাই রেডিয়াসের কিউব, এটা তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, বাইরে চলে এলো, তাহলে ভেতরে কি থাকবে? স্মল r ইন্টু dr। স্মল আরটা কি? ডিস্টেন্স ছিল, যে কারণে ভেরিয়েবল কোয়ান্টিটি ওটা, তাই না? আচ্ছা, তাহলে স্মল r ইন্টু dr। এবার আমি ইন্টিগ্রেশন করতে শুরু করবো। কোনখান থেকে কোনখানে আমি লিমিটটাকে পুট করবো? এখানটাতে ইনফাইনাইট থেকে করবো নাকি সারফেস থেকে করবো? কোনখান থেকে করবো বলো? কোনখান থেকে? এবারে যে লিমিটটাকে আমরা পুট করবো সেই লিমিটটাকে আমরা কোনখান থেকে পুট করবো? ইনফাইনাইট থেকে নাকি সারফেস থেকে? ইনফাইনাইট থেকে কিন্তু এখন আমি করবো না। কেন করবো না? তার কারণটা হচ্ছে একটাই, যে যদি আমি ইনফাইনাইট থেকে পুট করি তাহলে ইনফাইনাইট থেকে তখন পুট করবো যখন আমি ইনফাইনাইট থেকে একটা কোনো পার্টিকুলার পয়েন্টে নিয়ে আসছিলাম, এখন আমি ইনফাইনাইট থেকে একটা চার্জের সিস্টেম তার মধ্যে ঢুকে গেছি, তাই না? তো আমি এই কাজটাকে ইনফাইনাইট না নিয়ে যদি আমি সারফেস থেকে ওই যে পয়েন্ট তার মধ্যে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু এখন আমি রেজাল্ট বার করতে পারবো। সেই ক্ষেত্রে আমি এখানটাতে লিমিটটা কী দেবো না, সারফেসের পোটেনশিয়াল, দাঁড়াও, সারফেসের পোটেনশিয়াল আর আপার লিমিট কী দেবো? যেই পয়েন্টে বার করছি তার পোটেনশিয়াল, যেটাকে আমাকে বার করতে হবে, বুঝতে পারলে কী বললাম, তাই না? তাহলে যদি আমি এখানটা VS লিখি তাহলে এখানটা আমার ডিস্টেন্সের জন্য লিমিটটা কী দেবো? ক্যাপিটাল আর নাকি স্মল আর? VS এর জন্য কোনটা? ক্যাপিটাল আর, তাই না? কারণ VS তার জন্য ডিস্টেন্সের লিমিট কত? রেডিয়াস, তাই না? আচ্ছা, ডিস্টেন্স কোনখানে মাপছি আমি? আর ডিস্টেন্সে। কোন আর? স্মল আর। লিমিটটা কি আসবে এখানটাতে? স্মল আর। ব্যাস, এবার ইন্টিগ্রেশন করে ফেলো। যদি তুমি ইন্টিগ্রেশনটাকে করে ফেলো তাহলে তুমি কি পাবে? যে V - VS ইকুয়াল টু এইটা পাবে, তাই না? কারণ আর dr, তো তার ইন্টিগ্রেশন কত হবে? r²/2। লিমিট কি আসবে? ক্যাপিটাল আর স্মল আর, যেটা আমরা এখানটাতে লিখেছি। এবার দেখো এখানটাতে কি আসছে? V - VS আসবে, তাই না? ডিভির ইন্টিগ্রেশন করলে কি আসবে? V - VS আসবে না, হ্যাঁ কি না? V - VS আসছে। আচ্ছা, VS সারফেসের পোটেনশিয়াল কত হবে? যা পোটেনশিয়াল ওই হলোর জন্য হয় তাই পোটেনশিয়াল এর জন্য হবে, ইয়েস অর নো? তাই তো হয়, আমরা দেখেই এসেছি এতক্ষণ ধরে, তাই না? তো সারফেসের জন্য কত হবে? KQ/r। আরটা কি? ডিস্টেন্স না রেডিয়াস? রেডিয়াস। তাহলে সারফেস জায়গায় পুট করে দাও KQ/r। ভিটাকে আমাকে বার করতে হয়, ভিটা কোন পয়েন্ট? ইনসাইড কোন একটা পয়েন্ট। এবার এটাকে পুরোপুরি সলভ যখন করবে তুমি এই পার্টটা পাবে। এখান থেকে যখন তুমি পুরো সলভ করবে KQ/R তুমি এই দিকে নিয়ে আসবে। সো ফাইনালি এখান থেকে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হলো এই রেজাল্টটা, যে ইনসাইডে ভ্যালু আছে KQ/R³ ইন্টু 3/2 রেডিয়াসের স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার, বুঝতে পারলে? এটাকে আমরা আরেকটা অন্যরকমভাবে মনে রাখবো, এত জটিলভাবে মনে রাখবো না আমরা, একটুখানি ইজি ওয়েতে আমরা মনে রাখবো, কিন্তু এখন আপাতত এটাকে লিখে না। এবার দেখো
যদি যদি স্মল আর এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে সেই পয়েন্টটা কোনখানে হবে, সেন্টারে হবে, সারফেসে হবে কি আউটসাইড হবে? যদি স্মল আরটা 0 হয়, স্মল আরটা কি সেন্টার থেকে ডিস্টেন্স, যদি স্মল আরটা তাহলে 0 হয় তাহলে কোন পয়েন্ট হবে? সেন্টার, সারফেস, আউটসাইড, কোনটা হবে? সেন্টার হবে, তাই না? তাহলে যদি আমি স্মল আরটা এইখানে 0 পুট করি তাহলে আমি সেন্টারে পোটেনশিয়াল বার করতে পারবো, হ্যাঁ কি না? তাই তো, চলো তাহলে সেন্টারে পোটেনশিয়াল স্মল আরটাকে 0 পুট করো তাহলে কত আসবে এখানটাতে? 3/2 KQ/R, তাই না? আচ্ছা KQ/R এটা কোথাকার পোটেনশিয়াল? KQ/R KQ/R এই পার্টটা সারফেস, তাহলে আমি লিখতে পারি যে 3/2 ইন্টু সারফেস তার পোটেনশিয়াল, তাই না? তো তুমি এইভাবে মনে রাখতে পারবে যে সেন্টারের যে পোটেনশিয়াল দ্যাট উইল বি ইকুয়াল টু 3/2 টাইমস অফ দি সারফেসের পোটেনশিয়াল, বুঝতে পারলে? ব্যাস হয়ে গেল। দেখো এখন অবধি কিন্তু আমরা যতগুলো কোয়েশ্চেনে মানে যতগুলো ডেরিভেশন করলাম এখানটাতে একটা তো কিন্তু আমি কোনো রকম এক্সেপশনাল কিছু প্রসেসকে অ্যাপ্লাই করিনি, সবেতে একটাই প্রসেস, ফিল্ড বার করেছি ইকুয়াল টু মাইনাস dv/dr করেছি, সেখান থেকে dv বার করেছি। এখানটাতে আমি কেন এটা করলাম যে ইনফাইনাইট থেকে নিলাম না, তার কারণ হলো এটা যে আমি সারফেস তার ভ্যালুকে জানি, তো যদি আমি ডিভির জন্য ইন্টিগ্রেশন করি তাহলে v - vs আসবে, সারফেসের জন্য পোটেনশিয়ালকে এখানটা পুট করব, আমি সেখান থেকে পেয়ে যাবো তাহলে v - vs, vsটা জানি সেখান থেকে v বার করতে পারবো, বুঝতে পারলে? তো ইজিলি বার করে ফেলতে পারবো, বেকার বেকার ইনফাইনাইট নিয়ে আমার কোনো কাজই নেই, বুঝতে পেরেছো? লিখে নাও। হ্যাঁ স্যার। ঝটপট লেখো। কোরিলেট করো জিনিসগুলোকে, বুঝতে পারলে? যখন এই সমস্ত ফর্মুলাগুলোকে কোরিলেট করতে পারবে মানে তোমার মাথায় সবসময় জিনিসটাকে ভাবতে হবে, আচ্ছা কি কোনখান থেকে কি হলো, দুটোর মধ্যে রিলেশনটা কি, পোটেনশিয়াল আর এর মধ্যে কি রিলেশন, হলো আর সলিড কার মধ্যে কি রিলেশন আছে, বুঝতে পারলে? যখন এভাবে তুমি ভাবনা চিন্তা শুরু করবে তখন দেখবে পুরো জিনিসটা খুব সোজা হয়ে যাবে তোমার কাছে, কঠিন মনেই হবে না তখন, আর বাস্তবেই কঠিন নয়। তোমাকে ভাবতে হবে সবসময়, ভাবতে পারলে খুব সোজা। এটাকে যেটা আমি বলছিলাম আমরা যেভাবে মনে রাখবো এই 3/2 হাফ এইভাবে মনে রাখবো না, একটা কাজ করো, তুমি উপর নিচে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, একটা কাজ করি এখানটাতে, এটাকে এরকমভাবেও লিখতে পারি। আচ্ছা এখন এটাকে লিখে না, ফাইনালি ওখানটাতে 4টে লিখে দিয়েছে অবশ্য, বেকার বেকার তাহলে এখানে লিখে লাভ নেই। এখন এটাকে এখানটা এরকমভাবে লিখে নাও, ফাইনাল 4টে ওটা লেখা আছে পুরো ভালো করে, এখানে বেকার বেকার নষ্ট করে জায়গাটা লাভ নেই। দেখো দেখো এতটা অবধি কিন্তু ফিজিক্স, তাই না? এই যে এতটা, এই অবধি তোমার ফিজিক্স আছে, এরপর থেকে পুরো ম্যাথামেটিক্স আছে, আর কিচ্ছু নেই। ফিজিক্সের কনসেপ্ট কেবলমাত্র এইটুকুনি কাজ করছে, আর সব থেকে বেশি কাজ করছে এই দুটো লাইনে ফিজিক্সের কনসেপ্ট, বাকি তো পুরোটা ম্যাথামেটিক্স। তারপর লেখো, লিখে নাও। তো তোমাকে যদি আমি বলে দিই যে একটা কোনো স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ার, তাহলে তার সাপোজ যে সেখানকার জন্য সারফেসে তার পোটেনশিয়াল হচ্ছে সাপোজ 10 ভোল্ট, তাহলে সেন্টারে তার পোটেনশিয়াল কত হবে বলো? সেন্টারে পোটেনশিয়াল 3/2 ভোল্ট, মানে কত আসছে ভ্যালু? 15 ভোল্ট। 15 ভোল্ট। আরে 15 ভোল্ট ভ্যালু আসছে, নোটিস করো, মানে ভ্যালুটাকে দেখে মাথা ঠোকো, 15 ভোল্ট ভ্যালু কেন, তাই না? সামনে বইগুলো পড়ে থাকবে, মাথায় জোরে জোরে মারতে শুরু করে দাও যে 15 ভোল্ট কেন ভ্যালু আসছে। এই কারণে বলছি কারণ এখনও অবধি তুমি জাস্ট এটাকে দেখেছো যে পোটেনশিয়াল ইদার কনস্ট্যান্ট থাকে, কিংবা যদি আমরা ফিল্ডের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে ফিল্ড বাড়ে। প্রথম এই কেসটা এখানে পেলে যেখানটাতে কিছু জিনিস সেন্টার থেকে সারফেস অবধি কী হচ্ছে, কমছে, পারছো না বুঝতে পারো? সেন্টারে ভ্যালু বেশি আসছে, সারফেসে ভ্যালু কম আসছে। আর এখনো অবধি স্ফিয়ারের যত কেস তোমরা পড়েছো প্রত্যেকটাতে ফিল্ড অফ পোটেনশিয়াল হোক ইদার 0 ছিল, কনস্ট্যান্ট ছিল, অথবা বাড়ছিল। একমাত্র প্রথম কেস পেলে যেখানটাতে কিছু কমছে সেন্টার থেকে সারফেস অবধি। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো জিনিসটা। তো একমাত্র এটাই একটা কেস
যেখানটাতে সেন্টারে পোটেনশিয়াল বেশি হয়, সারফেসে যখন তুমি যাবে পোটেনশিয়াল কমবে। বুঝতে পারলে? এই হলো কেসটা। কিভাবে কমে বুঝতে পারবে যখন তুমি গ্রাফটাকে দেখবে। তো পাশে এখানটা স্টার মার্ক করে নোট দিয়ে লিখে নেবে যে ইন দিস কেস potential decreases from center to surface। বুঝতে পারলে? এই হলো জিনিসটা স্পেশালিটি। এখন অবধি আমরা যা কিছু পড়লাম, এই প্রথম জীবনে তুমি কিছু দেখতে পেলে, তাই না? তুমি প্রথম সামনে ভগবান দেখতে পেয়েছো আজকে, যে প্রথম সামনে তুমি দেখতে পেলে যে হ্যাঁ সেন্টার থেকে সারফেস অবধি কমছে, এর আগে অবধি শুধুমাত্র বাড়ছিল। দেখো ভেবে দেখো, সেম টাইপের এক্সপ্রেশন তোমরা পেয়েছো যখন সলিড স্ফিয়ারের জন্য ভেতরে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বার করতে, এইরকম এক্সপ্রেশন আছে সেখানটাতে। আচ্ছা, এখান থেকে হাফ কমন নিলে কি আসবে? হাফ কমন নিলে এখান থেকে বলো, হাফ কমন, তাই না? আর বাইরে কি আসবে? কে কিউ বাই 2r কিউব। তো আমরা ওইভাবে মনে রাখবো, কে কিউ বাই 2r কিউব ইন্টু 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এই বাই 2 দিয়ে মনে রাখবো না আমরা। বুঝতে পেরেছো? লিখে নাও। হলো? হ্যাঁ স্যার। চলো সবার কমপ্লিট। এবার দেখো, আমাকে গ্রাফটা প্লট করতে হবে। এটা লিখে নিয়েছো এই লেখাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, গ্রাফটা প্লট করবে। চলো, যদি আমি গ্রাফটাকে প্লট করতে যাই, প্রথমত আমি ইনসাইড থেকে সারফেস অবধি ভাবছি। ইনসাইড থেকে ছেড়ে দাও, তুমি সেন্টার থেকে সারফেস অবধি ভাবছি প্রথমে। যদি আমি সেন্টার থেকে সারফেস অবধি ভাবি, তাহলে আমি এরকম টাইপের একটা জিনিস পাবো। দেখো কীরকম টাইপের? এইরকম টাইপের। দেখো, যদি আমার কাছে শুধুমাত্র এই পোর্শনটা থাকতো, শুধুমাত্র এইটুকুনি পোর্শন, মানে প্লাস পোর্শনটা, তাহলে কনস্ট্যান্ট ইনটু আর স্কোয়ার এর জন্য যে গ্রাফ আসবে সেটা কী ধরনের গ্রাফ আসবে? হাইপারবোলিক কি প্যারাবোলিক? বলো। y ইকুয়াল টু কে এক্স স্কোয়ার কীরকম গ্রাফ আছে সেটার জন্য? হাইপারবোলিক কি প্যারাবোলিক? প্যারাবোলিক, তাই না? তার মানে গ্রাফটা কীরকম হবে? এই টাইপের। পজিটিভ মানে উপর দিকে মুখ খোলা থাকবে, তাই তো? থাকবে কি থাকবে না? আচ্ছা, যদি আমার কাছে শুধুমাত্র মাইনাস পোর্শনটা থাকে তাহলে কি আসবে? সেম গ্রাফ আসবে কিন্তু নিচের দিকে, নিচের দিকে। আচ্ছা, এবারে এখানটাতে প্লাস আর মাইনাস অ্যাড করা আছে, তার মানে আমি বলতে পারি এই দুটো গ্রাফ অ্যাড হয়ে যাবে। যদি দুটো গ্রাফ অ্যাড হয় তাহলে রেজাল্টেন্ট গ্রাফটাকে আমি পাবো, সেটা হবে এরকম টাইপের গ্রাফ। বুঝতে পারলে? এইরকম টাইপের গ্রাফ পাবো এখানটাতে। বুঝতে পারলে? এই হবে সিচুয়েশনটা। মানে ব্যাপারটা বোঝার জন্য জাস্ট তোমাকে এভাবে বুঝতে হবে, আর কিছু। বুঝতে পারলে কী হচ্ছে জিনিসটা? যখন দুটো অ্যাড হবে তখন এই টাইপের গ্রাফ হবে। কেন? কারণ প্লাস অ্যাড হচ্ছে মাইনাসের সাথে, তো যখন মাইনাসের সাথে প্লাসটা অ্যাড হবে তখন মাইনাসটা উপর দিকে উঠে যাবে। বুঝতে পারলে? যে জন্য এই কেসটা। তো যদি আমি এটাকে বুঝে যাই তাহলে এবার গ্রাফটাকে অবজার্ভ করো। এবার গ্রাফটা যেটা আসবে সেটাকে তুমি দেখো কীরকম গ্রাফটা আসবে। এখনো অবধি যদি আমি তোমাকে বলি যে সারফেসের ভ্যালু কত? কে কিউ বাই রেডিয়াস। আচ্ছা, বাইরে ভ্যালু কত? কে কিউ বাই ডিস্টেন্স। ঠিক আছে, ভিতরে ভ্যালু কত বলো? ভিতরে কত হয়েছিল? কে কিউ বাই 2r কিউব ইন্টু 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাই না? একটু আগে বললাম। চলো, সেন্টারে কত ছিল? সেন্টারে ছিল
3/2 টাইমস অফ দি সারফেস। ব্যাস, চলো এবার গ্রাফটাকে প্লট করব। আমি বললাম যে গ্রাফটা কীরকম হয়, প্যারাবোলিক গ্রাফ আসবে। প্যারাবোলিক গ্রাফ যখন আসবে তার মানে এই গ্রাফটা উপর পোর্শনে কীরকম আসছে, এই টাইপে প্যারাবোলা তৈরি হচ্ছে এই যে উপরটাতে, তাই না? কতটা অবধি এই প্যারাবোলা তৈরি হবে? সারফেস অবধি নাকি তার পরেও তৈরি হবে? প্যারাবোলাটা সারফেস অবধি। কেন সারফেস অবধি তৈরি হলো? তারপর থেকে কী হবে? এটা হাইপারবোলা। তারপর থেকে হাইপারবোলিক, কারণ 1/r এর সাথে প্রপোর্শন হয়ে যাবে তারপর থেকে, বুঝতে পারলে? তো এই দিকেও হাইপারবোলিক্যালি লিখবো, এই দিকেও কি লিখবো? হাইপারবোলিক্যালি, বুঝতে পারলে? আমি এখান থেকে শুধুমাত্র একটা সাইডকে দেখিয়েছি, তার মানে এটা নয় যে অন্য সাইডে হবে না, দুটো সাইডই হবে, কারণ প্যারাবোলা হাইপারবোলা মানে প্যারাবোলা তো দুই দিকেই হয়, তাই না? আর স্ফিয়ারের জন্য দুটো সাইডেই সেই ভ্যালুটা কাজ করবে সবসময়, বুঝতে পারলে? তো এইটা হবে গ্রাফটা। এটা 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 কোন পয়েন্টটা? এটা হলো সারফেস পয়েন্টটা, তাই না? যেখানে কি আসছিল, এটা হচ্ছে ভি এর সারফেস। আচ্ছা, এটা কোন পয়েন্টটা? এটা কোন পয়েন্টটা? সেন্টার, তাই না? পোটেনশিয়ালের সেন্টার। নোটিস করো, সেন্টার থেকে সারফেস অবধি কমছে না বাড়ছে? বলো, সেন্টার থেকে সারফেস পোটেনশিয়াল কমছে না বাড়ছে? কমছে, তাই না? সেন্টার থেকে সারফেস কমছে। আমি বললাম না, এতক্ষণ অবধি আমরা যা যা গ্রাফ পেয়েছি, আমরা কটা গ্রাফ পেয়েছি? এইরকম একটা গ্রাফ পেয়েছি, এইরকম একটা গ্রাফ পেয়েছি, তাই না? আর কি পেয়েছি? এইরকম গ্রাফ পেয়েছি। এখনো অবধি পেয়েছি কিনা বলো? এখনো অবধি আমরা এরকমই তো গ্রাফ পেয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ, এরকমই গ্রাফ পেয়েছি। এই প্রথম আমি পেলাম যেখানটাতে গ্রাফটা দেখো, এই প্রত্যেকটা জায়গাতে ইদার জিরো ছিল, কনস্ট্যান্ট ছিল বা বার ছিল। কোনটা? যে কোনো কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড হোক, পোটেনশিয়াল হোক, যা খুশি হোক, জিরো, কনস্ট্যান্ট, ইনক্রিজিং, তিনটের মধ্যে একটা আসছিল। প্রথম তুমি জীবনে দেখতে পেলে যে ভগবান কাকে বলে, এই যে এইখান থেকে এখানে কমছে, বুঝতে পারলে? এই প্রথম আসছে। ক্লিয়ার হলো? মনে রাখবে কিন্তু, কারণ এটা হলো এর স্পেশালিটি, যে এইটাই হলো একমাত্র কেস যেখানটা তুমি সেন্টার থেকে সারফেস অবধি কোনো কোয়ান্টিটি পাচ্ছ যেটা ডিক্রিজ করে, না তো জিরো হয়, না তো কনস্ট্যান্ট, না তো ইনক্রিজ করে। প্রথম পাচ্ছ যেখানে ডিক্রিজ করে। বোঝা গেল? লিখে নাও, গ্রাফটা ড্র করে নাও। এবারে এই যা কিছু এখানটায় তোমরা দেখলে এখনো অবধি, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, বিভিন্ন জিনিসের জন্য আমরা দেখে নিয়েছি। তো তাদের প্রত্যেকটাকে আমরা এখন একটা স্কিমের মধ্যে দেখব, যাতে করে আমার রিভিশন করতে সুবিধা হয়। যখন আমি একটা কোনো সলিড স্ফিয়ারকে পড়ছি, তার ফিল্ড, পোটেনশিয়াল, তাদের গ্রাফস একবারে রিভাইজ করে ফেলবো। এইভাবে এখন একবার জিনিসটাকে নোট করে নেব। গ্রাফটা লেখা হয়ে গেছে? লিখে নাও। ত্রিদীপ, বুঝতে পারছো? ত্রিদীপ, না, তোমার নাম কি? তোমার নাম কি ত্রিদীপ? হ্যাঁ, তুমি ভুলে গেছিলে তো নামটা তোমার? হ্যাঁ, ও আচ্ছা। তোমার বাড়ি কোথায়? বাইরে যদি কখনো বেরো, যদি কেউ বলে চল তোর বাবা দাঁড়িয়ে আছে, লজেন্স দেবো, যাবে না কিন্তু, বুঝতে পারলে? হাতে লিখে রাখবে, আমার নাম ত্রিদীপ, মাই নেম ইজ ত্রিদীপ। আর তুমি কখনোই শাহরুখ খানের, আমির খানের গাজনি সিনেমা জীবনে দেখবে না কিন্তু, ও বেশি দেখলেই তোমার এরকম ধর রোগ হয়ে যাবে। নাম ভুলে গেলে হবে? হলো? এই কমপ্লিট লেখা সবার? ঠিক আছে। এবারে এই স্কিমটাকে পুরো ভালো করে নোট করে নাও। এখনো অবধি যা কিছু করলে সেই সমস্ত কিছু এইটার মধ্যে আছে, মানে আমাকে ফাইনালি এইটাকে পুরো মনে রাখতে হবে, বুঝতে পারলে? পুরো এই জিনিসটাকে আমাকে কিন্তু মনে রাখতে হবে, বারবার বলছি। তো ভালো করে লিখে নাও, এটাকে ভালো করে লিখে নাও। দেখো এখানটাতে প্রত্যেকের জন্য আমরা দেখে নিয়েছি যে পোটেনশিয়াল কী হবে, ফিল্ড কী হবে। আচ্ছা, এটার জন্য ইনফাইনাইট ওয়ারের জন্য বার করার দরকার হয় না, বেকার পোটেনশিয়ালটা, তাই বার করিনি, ডেরিভেশনটা নেই। কিন্তু ভ্যালু মনে রাখতে হবে। চলো তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিলাম, যখন করছি তখন সব কিছুই ডেরিভেশন করেই দেখে নিই। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যে 4 নম্বর আর 5 নম্বরটা আছে, 4 নম্বর আর 5 নম্বর, এদের জন্য পোটেনশিয়ালের ডেরিভেশনটা তোমাকে করতে হবে, বুঝতে পারলে? লক্ষ্য করে রাখবে এখানটাতে, দেখো 4 নম্বরটায় লক্ষ্য করো। যদি আমি 4 নম্বরটাকে দেখি, তাহলে আমি বলতে পারি যে
এইখানে অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ড কত ছিল মনে পড়ছে? কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বার করেছিলাম মনে আছে একটা রিংয়ের জন্য অ্যাক্সিয়াল পয়েন্টে, তাই না? হ্যাঁ স্যার। আমি একটু আগে বললাম যে ইলেকট্রিক ফিল্ডকে ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করবে পোটেনশিয়াল আসবে, কিন্তু দেখো এখানে কিন্তু সেটা হয় না, বুঝতে পারছো? এখানে কি হয়? ডিস্টেন্স দিয়ে ডিভাইড করা হয়, বুঝতে পারলে? তো ওইটা একমাত্র সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধুমাত্র এইখানে অ্যাপ্লিকেবল হবে না। আর কার ক্ষেত্রে হবে না? এইটার ক্ষেত্রে, ইনফাইনাইট লং চার্জ ক্যারিং ওয়্যারের জন্য, তার জন্য কিন্তু ওটা অ্যাপ্লিকেবল হবে না, বুঝতে পারলে? কারণ সেখানটাতে এলএন আসছে, মানে লগ আসে, তো ডিস্টেন্স মাল্টিপ্লাই করলে কখনো লগ তো আসতে পারে না, মানে ন্যাচারাল লগারিদম। তো এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ওটা অ্যাকচুয়ালি ওটা হলো বোঝার নিয়ম একটা, বুঝতে পারলে? মনে রাখার নিয়ম। তো ওটা সবেতে অ্যাপ্লাই হবে, এই দুটোতে ছাড়া। তো তোমাদেরকে এই দুজনের জন্য এই পোটেনশিয়ালের ডেরিভেশনটা তোমাদেরকে করতে হবে পরের দিনকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেরকমভাবে তোমরা পারো মাথা ঘামাও, কোথাও খুঁজে দেখো, বই পড়ো, তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা। আর গ্রাফটা কি হবে চলো লেখো ঝটপট। এই স্যার বলছি লগ বেস ই কে এলেন বলে না লগ বেস কে? ই কে লগ বেস ই 1/x এর ইন্টিগ্রেশনটা হয় অ্যাকচুয়ালি কি বলতো? ln x, বুঝতে পারলে? এখান থেকে যখন বার করবেন এখানটা তো রকম ধরো 1/x এর ইন্টিগ্রেশনের টার্ম আছে, যেখান থেকে lnটা আসে তার লিমিটটা হয় r1 টু r2, বুঝতে পারো? যে কারণে ln r2/r1 আসছে। তো কারণ 1/x এর ইন্টিগ্রেশন হলো ln x, log x তো নয়। আমরা যদি log x লিখবো তাহলে তোমাকে লিখতে হবে log e বেস x, বুঝতে পারলে? তারপর আমরা সেই মনে আছে 2.303 মাল্টিপ্লাই করে log 10 বেস লিখি, মনে পড়ছে ওই জিনিসটা? লিখে নাও। এই গ্রাফটা আর এই যে পার্টটা, এটা কিন্তু মানে তোমার নাম তুমি ভুলে যাবে ত্রিদীপের মতন, তোমায় জিজ্ঞেস করো তুমি নাম ভুলে যাবে, কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে একটাও ভুললে চলবে না। সমস্ত জিনিস অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে কিন্তু, কারণ বারবার বলছি যেমন ক্যাচ মিস হলে ম্যাচ মিস হয় না, সেরকম ধরো ফর্মুলা মিস হলে এক্সাম মিস হয়ে যায়, বুঝতে পারলে? আর এই গ্রাফগুলো তো খুব ভালোভাবে মনে রাখবে। চলো আমাকে ঝট করে একটা আনসার বলে দাও। এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমরা পেয়েছিলাম স্ফেরিক্যাল সেলের জন্য বা ইউনিফর্মলি চার্জ কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, তাই না? এই গ্রাফটা মনে পড়ছে? সেন্টার থেকে সারফেসে কনস্ট্যান্ট, তারপর কম ছিল। আচ্ছা এটা কার জন্য? চার্জগুলো যখন পজিটিভ সেই জন্য, হ্যাঁ কি না? চার্জ যখন পজিটিভ তার জন্য। এবার ম্যাজিক দেখো একটা এখানটাতে, তোমার এত ম্যাজিক দেখো তুমি পিসি সরকারকে ভুলে যাবে, বুঝতে পারলে? ম্যাজিক প্রচুর দেখতে পাবে। দেখো এটা হলো যখন পজিটিভ চার্জ আছে, যখন নেগেটিভ হবে তখন পোটেনশিয়াল কি লিখবো? মাইনাস কে কিউ বাই আর লেখা হয়, কারণ কিউটা মাইনাস কিউ, রাইট? হ্যাঁ কি না বলো? আচ্ছা তার মানে গ্রাফটা কোন দিকে পাবে? নিচের দিকে পাবে, তাই তো? নিচের দিকে পাবে, সেম গ্রাফ আসবে, নিচের দিকে পাবে। সারফেস অবধি কনস্ট্যান্ট, তারপরে হাইপারবোলিক্যালি গেল। নোটিস করো ডিফারেন্সটা কি? যখন পজিটিভ চার্জকে তুমি নিলে তখন সারফেস থেকে যত তুমি দূরে যাচ্ছ তত কী হচ্ছে? তার পোটেনশিয়ালটা কী হচ্ছে বলো? কমছে, তাই না? এখানে লক্ষ্য করো, যখন তুমি সারফেস থেকে ডিস্টেন্সে যাচ্ছ তখন তোমার পোটেনশিয়াল কী হচ্ছে? কমছে না বাড়ছে? বাড়ছে, বুঝতে পারলে? এটা কিন্তু পাশে লিখে নেবে, এটা কি? ফর নেগেটিভ চার্জ। আর এটা কখন? যখন পজিটিভলি চার্জ আছে, নেগেটিভলি চার্জ আর যখন পজিটিভলি চার্জ। সবাই বুঝতে পারলে? এটা কোয়েশ্চেন দেয় যে যদি একটা ইউনিফর্ম স্ফেরিক্যালি সেল, তার ক্ষেত্রে কখনো কি মানে সারফেস থেকে আউটসাইডে গেলে পোটেনশিয়াল ইনক্রিজ হতে পারে? অপশন থাকে ইয়েস, নো, মেবি ইনক্রিজ, মেবি ডিক্রিজও থাকে। তো যে এটাকে অবজার্ভই করেনি জীবনে সে বলবে হ্যাঁ সবসময় কমবে, বাড়তেই পারে না। কেন? 1/r এর সাথে প্রপোর্শন। আরে যদি মাইনাস চার্জ থাকে তাহলে তো বাড়বে, বুঝতে পারলে? এই জন্য লিখে নাও। এবং এটা কিন্তু শুধুমাত্র যে এর জন্য হবে তা নয়, প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বুঝতে পারলে? প্রত্যেকের ক্ষেত্রে। চলো এইটাকে দেখো, যখন করছি তখন ম্যাজিক সব দেখে নাও, গিলি ফু করে নাও, সব করা দেখো। এটার জন্য, এটা কোন চার্জের জন্য? পজিটিভ কি নেগেটিভ বলো? পজিটিভ। নেগেটিভ হলে কি পাবো? উল্টো দিকে পাবো, তাই তো? এরকম টাইপের পাবো, তাই না? আচ্ছা এটা কোনখানে ছিল? এইটা সেন্টারে। তাহলে সেন্টার থেকে যখন আমি সারফেসের দিকে যাচ্ছিলাম তখন কি হচ্ছিল? সেন্টার থেকে সারফেসের দিকে কি হচ্ছে সেটা বলো? সেন্টার থেকে সারফেসে কমছে না বাড়ছে? বাড়ছে। এখানে কি হচ্ছে? সেন্টার থেকে সারফেসে
কমছিল, এখানে কি হচ্ছে, বাড়ছে। বুঝতে পারলে? এখানে কি হবে, এখানে বাড়বে। বুঝতে পারলে? এখানে বাড়ছে, মানে যা এখানে হবে তার ঠিক উল্টোটা তুমি পাবে। তো এটাকে একমাত্র লিখে নাও, বাকিগুলো তো তোমার লিখতে হবে না, ওটা তো ঠিক আছে, তুমি বুঝে যাও যে যেরকম ওখানেও হবে তার উল্টোটা বাকি সবেতেই হবে, তার উল্টোগুলো। বুঝতে পারলে? লিখে নাও প্রত্যেকটা, খুব ভালোভাবে এই চার্টটাকে মনে রাখবে। দরকার হলে এটাকে লিখে বাড়িতে দেওয়ালে চিপকে রাখবে, যাতে করে জীবনে ভুলে না যাও। কারণ এখানটাতে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড, ইনসাইড পয়েন্ট আউটসাইড পয়েন্ট লেখা আছে। দেখো এটা আমরা অলরেডি বলেছিলাম না, এইভাবে মনে রাখবো, কে কিউ বাই 2r কিউ। আচ্ছা এখানটা 1.5 কী করে এলো, 3/2r² ছিল না, মানে কি 1.5, তাই তো? এখানে কি ছিল 1/2r², মানে কি 0.5। বুঝতে পারলে? তো সেইখান থেকে ওরা লেখা আছে ওরকমভাবে। আরামসে লিখে নাও ভালো করে, ভুল লিখো না কিছু, যা লিখবে ঠিকঠাক লেখো, ভুলভাল লিখলে পরে আর ঠিক করতে পারবে না। সাত্য কি বুঝতে পারছো? ঠিক আছে, লেখো লেখো ঝটপট, লেখা হয়ে গেলে বলবে। এবং আমরা জীবনে এত কিছু করছি, যে এত কিছু প্রথম থেকে পড়ে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য একটাই, চার্জ তার নেচার আমাকে জানতে হবে। বুঝতে পারলে? চার্জ যখন ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, কেন দিল, আমরা ইলেকট্রিক ফিল্ড কেন জানলাম এতক্ষণ ধরে, মানে এত কিছু ইলেকট্রিক ফিল্ডের সমস্ত কিছু ক্যালকুলেশন করেছে, তার কারণ হলো একটাই, যে আমরা ফোর্সকে দেখতে চাইছিলাম যে টাচ না করে ফোর্স লাগছে কী করে। তার জন্য আমরা ফিল্ডের কনসেপ্টকে দেখেছিলাম এবং সব কিছুর জন্য ফিল্ড বার করলাম। এবারে চলে এলাম আমরা পোটেনশিয়াল। এটাও চার্জকেই দেখার বা চার্জকে অবজার্ভ করার একটা ওয়ে, যে একটা চার্জকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে কত কাজ করতে হবে আমাকে। বুঝতে পারলে? লিখে নাও। আচ্ছা আমরা ফোর্স মানে জানতাম যে কিউ ইন্টু ই, হ্যাঁ কি না? হ্যাঁ জানতাম কি জানতাম না বলো? কিউ ইন্টু ই। আচ্ছা এই ইলেকট্রিক ফিল্ডটা যে কোনো বডি দিতে পারে, পারে কি না? যার কাছেই চার্জ আছে সেই দিতে পারে। তো তাহলে ধরো একটা কোনো পয়েন্ট চার্জ আছে, একটা কোয়েশ্চেন ঝট করে আমাকে আনসার দাও। এটা বলছি তার কারণ একদিনের মধ্যে বুঝতে পারবে কেন বলছি। ধরো একটা সিট, আমি একটা সিট, ঠিক আছে, চার্জ সিট, আমি তো ইলেকট্রিক ফিল্ড সামনের দিকে দিচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ দিচ্ছি কি দিচ্ছি না বলো? দিচ্ছি। সামনে একটা পজিটিভ চার্জ আছে, আমার ফিল্ডের জন্য সেই পজিটিভ চার্জটা আমার দিকে আসবে না দূরে সরে যাবে? বলো। দূরে সরে যাবে। যদি আমি তাকে আটকাতে চাই যাতে করে সেই চার্জটা দূরে না গিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকে, তাহলে আমাকে কত পরিমাণ ফোর্স দিতে হবে? যত পরিমাণ এই ইলেকট্রিক ফিল্ড ওখানে লাগার জন্য ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তত পরিমাণে আমাকে ফোর্স দিতে হবে। কোন দিকে? আমার দিকে নাকি আমার থেকে উল্টো দিকে? কোন দিকে ফোর্স দেবো? আমার দিকে, তাই না? কারণ আমি ফোর্স দিচ্ছি ওই দিকে, আটকে রাখতে গেলে আমার দিকে অপোজিট ডিরেকশনটা ফোর্স দিতে হবে, হ্যাঁ কি না? সেম পরিমাণের ফোর্স, তাই না? আচ্ছা সেম পরিমাণের ফোর্স, তার মানে আমি ওকে কত ফোর্স দিচ্ছি? আমি একটা সিট, আমার জন্য ইলেকট্রিক ফিল্ড আমি জানি কত হবে। সিটের জন্য ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের ওপর ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমি যে পরিমাণ ফিল্ড দিলাম ইনটু ওই চার্জ, সেটা হবে আমার জন্য ওই চার্জের ওপর অ্যাপ্লাইড ফোর্স। হ্যাঁ হবে কি না? হবে তো। উল্টো দিক দিয়ে সেম পরিমাণের ফোর্স দেবো, চার্জ ওখানে দাঁড়িয়ে থাকবে, হবে কি হবে না বলো? ঠিক আছে, এটা বুঝতে পারবে এক দুদিনের মধ্যে কেন বলছি। লিখে নাও। তো দেখো কনসেপ্ট কিন্তু কিছু ছিল না, কনসেপ্ট একটাই, ফোর্স ইকুয়াল মানে হচ্ছে চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা যে বডি দিচ্ছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের যা ভ্যালু হবে সেটাকে অ্যাপ্লাই করবো, ব্যাস। কনসেপ্ট একটাই, ফোর্স মানে চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড।
তো কোয়েশ্চেন দেখে কখনো ভয় পাবে না, কনসেপ্ট নিয়ে খেলা করবে সবসময়। ফোর্স কি? চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করছে কে দিচ্ছে ফিল্ডটাকে তার উপরে। পয়েন্ট চার্জ দিলে তার জন্য ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করব, একটা রিং দিলে তার জন্য ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করব, সিট দিলে তার জন্য, প্লেট দিলে তার জন্য। আচ্ছা, সিট আর প্লেট কার মধ্যে, সিট আর প্লেট এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য হাফ কন্ট্রিবিউশন থাকে, কার জন্য ফুল কন্ট্রিবিউশন থাকে বলো? এর জন্য হাফ কন্ট্রিবিউশন আর প্লেটের জন্য ফুল কন্ট্রিবিউশন, তাই না? আচ্ছা আচ্ছা, একটা সিট তার পিছনে যদি একটা প্লেটকে আমি অপোজিট চার্জের রেখে দিই, তাহলে পিছনের যে অপোজিট চার্জের সিট সেটা প্লেটটার পিছনের পোর্শনে যে প্লাস চার্জ তাকে নালিফাই করে দিতে পারবে, পারবে কি পারবে না? তাই না? তো ফাইনালি আমি কেবলমাত্র, আমি তো বলতে পারি না যে একটা প্লেট মানে দুটো সিট দিয়ে তৈরি, হ্যাঁ কি না? তাই তো। এবার এই প্লেটের পিছনে আর একটা সিট আছে, এটা পজিটিভ চার্জ পুরো প্লেটটা, মানে এই সিটটাও, এই প্লেটের একটা পোর্শন পজিটিভ, অন্য পোর্শনও পজিটিভ। এইখানে আর একটা সিট আছে নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভের ফিল্ডটা এই দিকের যে প্লেটের সিটটা ছিল বা এই দিকে যে প্লেটের পোর্শনটা তাকে নালিফাই করবে, হ্যাঁ কি না? তাহলে রেজাল্টটা কার জন্য পাবো? শুধুমাত্র এইটার জন্য, প্লেটের একটা পোর্শনের জন্য। প্লেটের যে একটা পোর্শন সেটা কি? একটা সিট, তাই না? তো তোমাকে ধরো, তোমাকে কোয়েশ্চেন দিল যে একটা প্লেট তার পিছনে একটা নেগেটিভলি চার্জ সিট আছে, ইলেকট্রিক ফিল্ড কত হবে? বুঝতে পারছো? তুমি ক্যালকুলেট করে বার করতে পারো যে কত হবে, না করে তুমি লজিক্যালিও বলতে পারো, পারো কি পারো না বলো? তাই না? তাহলে এই পুরো প্লেটটা আছে, তার পিছনে সিটটা আছে, রেজাল্টটা কার জন্য পাবো? একটা সিটের জন্য যে রেজাল্টটা সেটাকে পাবো। কোন সিট? পজিটিভলি চার্জ সিট, তাই না? হয়ে গেল। তো আমি ক্যালকুলেশন করলামই না, ডিরেক্ট কনসেপ্টটাকে ইউজ করলাম, লজিক ইউজ করলাম, আনসার ঠিক করে বার করে চলে এলাম। বুঝতে পারলে? হয়ে গেল। তো তোমাকে ক্যালকুলেশন করতেই হবে না যখন তুমি লজিক নিয়ে খেলা করবে, ওই কারণে কনসেপ্টকে ধরো সবসময়। আর এই সমস্ত জায়গায় তো জিনিসগুলো ধরাটা অনেক সোজা, তার কারণ সিট ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স। সিটের জন্য ইলেকট্রিক ফিল্ড, প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দি ডিস্টেন্স। একটা প্লেট মানে দুটো সিট, ব্যাস এটাই তো কনসেপ্ট। একটা প্লেট মানে দুটো সিট দিয়ে তৈরি হয়েছে, যেই জন্য প্লেটের জন্য সামনের দিকেও পিছনের দিকেও দুই সাইডে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই, কিন্তু সিটের জন্য দুই দিকেই পাই নাকি একদিকে পাই? একদিকে পাই। বুঝতে পারলে? চলো, এটা হয়ে গেছে লেখা, কমপ্লিট। ওই কমপ্লিট হলো তোমাদের নাকি বাকি আছে? সবার কমপ্লিট তো? চলো আমাকে এটা তাহলে আনসার দাও। দেখো এখানে এত কিছু দেওয়া আছে, মানে পয়েন্ট চার্জ, সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ার, রিং, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, এই এত কিছু এখানে দেওয়া আছে, কিন্তু সিট সেটাকে তো একবারও এখানটা বলেনি। সিট কি পাপ করেছে বলো? সিট কি জীবনে খুব বড় পাপই? একটা সিট তার জীবনের কি দোষ যে সে তার ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না? সে এত বড় দোষ করলো এই জিনিসটা করে, তার ইলেকট্রিক ফিল্ডকে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করালো না। এটাতে এত বড় পাপ হয়ে গেল তার জীবনের যে আমরা এখানে তাকে কনসিডারই করলাম না, ওর জন্য পোটেনশিয়ালকে আমরা ভাবই দিলাম না। বুঝতে পারলে? ওকে আমরা বললাম তোর কোনো দাম নেই পৃথিবীতে, তুই চলে যা, তাই না? কেন বলছি? কেউ বলতে পারবে যে সিটের জন্য পোটেনশিয়াল কত হবে? পারবে? বলো। পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর, ইয়েস অর নো? পারি। তাহলে যদি আমি বলি যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, ওর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় না সিগমা বাই এপসাইলন নট ইন্টু ইকুয়াল টু কত হবে? মাইনাস ডিভি বাই ডিআর। এখান থেকে আমি বলতে পারি যে সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডিআর ইকুয়াল টু মাইনাস অফ ডিভি, তাই না? এবারে এটার ইন্টিগ্রেশন করে দেবে, সিগমা বাই এপসাইলন নট কনস্ট্যান্ট বাইরে থাকবে, এটারও ইন্টিগ্রেশন হয়ে যাবে। কোনখান থেকে কোনখান ইউজ করবো আমরা না ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্সে, এটা কি হবে তাহলে 0 থেকে ভি।
সো এখান থেকে ইনফাইনাইট থেকে যখন তুমি আরকে পুট করবে সেইখানে তুমি ভ্যালু কত পাবে, দ্যাট উইল বি ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট ইন্টু আর ইকুয়াল টু কত আসবে, এটা আপার লিমিট হয়ে যাবে ভি, লোয়ার লিমিট 0, তাহলে কত আসবে মাইনাস ভি, তাই না? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে হচ্ছে তোমার মাইনাস ভি আসবে, ঠিক আছে? তো এখান থেকে তুমি পাবে ভি ইকুয়াল টু মাইনাস সিগমা আর বাই এপসাইলন নট। খেয়াল করে দেখো, যখন আমি এটাকে বলছি সিটের জন্য, সেই ক্ষেত্রে ইলেকট্রিক পোটেনশিয়াল সেটা লিনিয়ারলি চেঞ্জ করছে। লিনিয়ারলি চেঞ্জ করছে মানে যত আমি দূরে যাব তত তার পোটেনশিয়াল বাড়বে না কমবে? বলো বলো, ঠিক করে বলো। সামনে মাইনাস আছে, সামনে মাইনাস আছে মানে কমবে, তাই না? আর ইলেকট্রিক ফিল্ড সবসময় হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, তো সামনের দিকে কমাটা উচিত ছিল, যেটা এখানটা আসছে কমছে, বুঝতে পারলে? কিন্তু কিন্তু এইখানটাতে যদি আমি দেখি যে এখানটাতে ইলেকট্রিক ফিল্ড সেটা তো কনস্ট্যান্ট, তাই না? ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। দেখো একটু আগে আমরা বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয় তাহলে পোটেনশিয়াল কি 0 হবে? বলো বলো, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হলে পোটেনশিয়াল কি 0 হবে নাকি হবে না? বলো, হ্যাঁ কি না? হবে না। কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল যদি 0 হয়, ইলেকট্রিক পোটেনশিয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সেটা কনস্ট্যান্ট হবে কি হবে না? হ্যাঁ, সেটা হবে। দেখো এখানে সেটাই হচ্ছে, যখন তুমি আর ইকুয়াল টু 0 পুট করবে, আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে যে যেখানটাতে তুমি ভ্যালুটাকে সেন্টারে বার করছো, মানে একদম সিটের মাঝখানের কোনো পয়েন্টে, সেই ক্ষেত্রে তুমি পোটেনশিয়াল কত পাবে? 0, পোটেনশিয়াল 0 পাবে। যদি এই সিটটা হয় আর ইকুয়াল টু 0 পুট করলে পোটেনশিয়াল 0 পাবে, কিন্তু সেইখানটাতে ইলেকট্রিক ফিল্ড সেটা কি 0 নাকি কনস্ট্যান্ট? বলো, কনস্ট্যান্ট, সিগমা বাই এপসাইলন, বুঝতে পারলে? এটা ডেরিভেশনটা আমাদের নেই, জাস্ট দেখালাম একবার, যে যাতে করে সমস্ত ডিসকাশন হলো, তো এটাও একবার ডিসকাশন করা হয়ে গেল, যে কারণে ডেরিভেশনগুলো অথচ তো আমাদের নেই, জাস্ট একবার দেখে নেওয়া কনসেপ্টটা, বুঝতে পারতো? লেখার দরকার নেই, এটা কনসেপ্টটাকে জাস্ট বুঝতে হবে। এটা লেখা সবার কমপ্লিট তো? চলো, এইগুলো কী বলতো, এইগুলো যত তুমি ভাববে না তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, যে কী পোটেনশিয়াল কেন আসছে, ডেরিভেশনের প্রসেস কি, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, ব্যাস এইটাই হলো আমার কাজ, আর কিচ্ছু কাজ নেই। এবার চলে আসছে আমি পরের কোয়েশ্চেনটাতে, প্রথম যেই পার্টের কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে যে দুটো হলো স্ফিয়ার আছে, ঠিক আছে? ভিতরের স্ফিয়ারটাতে স্মল কিউ চার্জ আছে, বাইরের স্ফিয়ারে ক্যাপিটাল কিউ চার্জ আছে। ভেতরের স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে স্মল আর, বাইরের স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। কোয়েশ্চেন যা খুশি দিকে আমি পড়ছি না, আমি এটাকে অ্যানালাইজ করবো কিছু পয়েন্টে। প্রথমত ফার্স্ট যে পার্টটা, বড় স্ফিয়ার, ছোট স্ফিয়ার, কনসেন্ট্রিক স্ফিয়ার, স্মল আর ক্যাপিটাল আর। ভিতরের স্ফিয়ারে কত আছে? স্মল কিউ। বাইরের স্ফিয়ারে কত আছে? ক্যাপিটাল কিউ। আচ্ছা চলো স্টার্ট হয়ে যাও। বাইরের স্ফিয়ারের বাইরের সারফেসে, সরি ভিতরের স্ফিয়ারের বাইরের সারফেসে কত চার্জ? স্মল কিউ। স্মল কিউর সামনে ইন্ডাকশন হবে কি হবে না? ইন্ডাকশন হবে। তাহলে এখানে কত চার্জ আসবে বলো? মাইনাস কিউ কি প্লাস কিউ? মাইনাস স্মল কিউ। চলো এখানে মাইনাস স্মল কিউ, তাহলে বাইরে কত আসবে? প্লাস স্মল কিউ। তাহলে দুটো মিলিয়ে কত আসবে? 0। তার মানে এর জন্য যে ইন্ডাকশনটা হলো সেটা কিন্তু আমরা কনসিডার করবো না, বুঝতে পারলে? এখানে কেন করবো না, তার কারণ ইন্ডাকশন তো হচ্ছে, কিন্তু ইন্ডাকশন হওয়ার জন্য চার্জের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলে? এটা মিসকনসেপশন থাকে যে হ্যাঁ এখানে ইন্ডাকশনই হচ্ছে না, ইন্ডাকশন এখানে হচ্ছে, কিন্তু ইন্ডাকশনটা হওয়ার জন্য বাইরের চার্জের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তার কারণ যতটা মাইনাস চার্জ আসছে ততটাই প্লাস চার্জ চলে আসছে। তো ইন্ডাকশনের জন্য নেট ইনডিউস চার্জ কত আসছে? 0, বুঝতে পারলে? তার মানে পোটেনশিয়াল কনসিডার করার সময় শুধুমাত্র বাইরের স্ফিয়ারের চার্জ আর ভিতরের স্ফিয়ারের চার্জ, এদেরকেই কনসিডার করবো, আর কাউকে করবো না, একই না, তাই না? ঠিক আছে চলো এবারে দেখো, আমি বলছি এই পয়েন্টটাতে, এই যে পয়েন্টটা আছে এইটাকে আমি বললাম এ পয়েন্ট। এ পয়েন্টে পোটেনশিয়াল ভি অ্যাট এ। ভি অ্যাট এ কী লিখবো বলো? পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ কী লিখবো বলো? পোটেনশিয়াল ডিউ টু দিস স্ফিয়ার অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু বিগার স্ফিয়ার, তাই না? পোটেনশিয়াল ডিউ টু স্মলার স্ফিয়ার প্লাস পোটেনশিয়াল ডিউ টু বিগার স্ফিয়ার, হ্যাঁ কি না? তাই তো লিখবো? হ্যাঁ হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? লিখবো কি লিখবো না? ও দেখো,
এই যে ভিএস মানে এ পয়েন্টটা স্মলার স্ফিয়ারের জন্য ইনসাইড পয়েন্ট কি আউটার পয়েন্ট বলো? এ পয়েন্টটা ইনার পয়েন্ট মানে পোটেনশিয়ালের ভ্যালু কত আসবে হলো স্ফিয়ারের জন্য? বলো কে কিউ বাই স্মল আর, তাই না? কারণ কে কিউ বাই রেডিয়াস হয় না ইনার পয়েন্টের জন্য। লিখে দাও কে স্মল কিউ বাই স্মল আর, চলো প্লাস। আচ্ছা এবার এই যে এ পয়েন্টটা এটা বিগার স্ফিয়ারের জন্য ইনসাইড পয়েন্ট কি আউটসাইড পয়েন্ট? ইনসাইড পয়েন্ট। তাহলে এর জন্য এখানটাতে পোটেনশিয়াল কত পাবে? কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই কত লিখবো? ক্যাপিটাল আর, তাই না? চলো হয়ে গেল। এখান থেকে কে কমন নাও, তাহলে কি আসবে? কিউ বাই স্মল আর প্লাস কিউ বাই ক্যাপিটাল আর, হয়ে গেল। এবারে চলে আসছি বাইরের কোনো এই দুজনের মাঝের কোনো পয়েন্টের জন্য, মাঝের পয়েন্টের জন্য। চলো মাঝের পয়েন্ট এটাকে আমি বলছি বি পয়েন্ট। চলো এবার স্টার্ট হয়ে যাও। যদি এই মাঝের পয়েন্টটা হয়, সাপোজ আমি বললাম এই মাঝের পয়েন্টটা এইখান থেকে এক্স ডিস্টেন্সে আছে, স্মলার স্ফিয়ারের সেন্টার থেকে এখান থেকে এক্স ডিস্টেন্স আছে, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো বি পয়েন্ট, ভি অ্যাট বি কী লিখবো? না পোটেনশিয়াল ডিউ টু স্মলার স্ফিয়ার প্লাস পোটেনশিয়াল ডিউ টু বিগার স্ফিয়ার, হ্যাঁ কি না বলো? ঠিক তো? তাহলে পোটেনশিয়াল ডিউ টু স্মলার স্ফিয়ার এই পয়েন্টটা কত হবে বলো? স্মলার স্ফিয়ারের চার্জ কত? কি লিখবো বলো? স্মলার স্ফিয়ারের জন্য পোটেনশিয়াল বি পয়েন্টে এটা কোন পয়েন্ট? এটা কোন পয়েন্ট স্মলারের জন্য? আউটসাইড পয়েন্ট। তাহলে কি হবে? কে কিউ বাই আর কি এক্স চলো তাহলে কে কিউ বাই এক্স দাঁড়া প্লাস। আচ্ছা এই বি পয়েন্টটা ইনসাইডের জন্য কি পয়েন্ট? আউটসাইড কি ইনসাইড? বি পয়েন্টটা ইনসাইড পয়েন্ট মানে কি লিখবে এখানটাতে? কে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর, চলো হয়ে গেল। এবার চলে এসো, এবার আমি চলে আসছি এই যে সারফেস স্মলার স্ফিয়ারের সারফেসে এখানটাতে সি, ঠিক আছে? ভি অ্যাট সি কী লিখবে বলো? পোটেনশিয়াল ডিউ টু স্মলার প্লাস পোটেনশিয়াল ডিউ টু বিগার। চলো আচ্ছা এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টে আমরা যে পোটেনশিয়াল পাবো সেটা কী লিখবে বলো? স্মলার স্ফিয়ারের জন্য কত হবে বলো কত হবে সি পয়েন্টে স্মলার স্ফিয়ারের জন্য? কে কিউ বাই ডিস্টেন্স না কে কিউ বাই রেডিয়াস? ঠিক করে বলো। সি পয়েন্টে স্মলার স্ফিয়ারের জন্য কে কিউ বাই কি লিখবো? রেডিয়াস না, কারণ সারফেস পয়েন্ট স্মলারের জন্য, তাহলে কি লিখবো? কে কিউ বাই স্মলার। চলো প্লাস সি পয়েন্টটা বিগার স্ফিয়ারের জন্য ইনসাইড কি আউটসাইড? ইনসাইড পয়েন্ট। কি লিখবো তাহলে? কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই কি লিখবো? স্মলার ক্যাপিটাল আর, কি লিখবো? ক্যাপিটাল আর। চলো হয়ে গেল। এবারে এই পয়েন্টটা চলে এসো বিগার স্ফিয়ার তার সারফেসে পয়েন্ট ডি, ভি অ্যাট ডি কী হবে? স্মলার প্লাস ভি ডিউ টু বিগার। চলো স্টার্ট হয়ে যাও। ডি পয়েন্টটা স্মলারের জন্য আউটসাইড ইনসাইড সারফেস কি পয়েন্ট? আউটসাইড পয়েন্ট। কি লিখবো এটা তাহলে বলো? কে স্মল কিউ ডিভাইডেড বাই কি লিখবো? স্মলার ক্যাপিটাল আর, কোনটা হবে? ক্যাপিটাল আর, তাই না? কারণ এখান থেকে ডিস্টেন্স কত? ক্যাপিটাল আর, আউটসাইড পয়েন্ট ক্যাপিটাল আর প্লাস বি এর জন্য কোন পয়েন্ট ওটা? সারফেস পয়েন্ট। ফর্মুলা কি হবে? ক্যাপিটাল আর, হয়ে গেল। চলো এবারে স্টার্ট করো। একটা জিনিস দেখো, এর সারফেসে পোটেনশিয়াল কত? ভিসি। এর সারফেসে পোটেনশিয়াল কত? ভিডি। তাহলে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করি তাহলে কি লিখবো? ভি সি মাইনাস ভিডি। আচ্ছা কোনটা ছোট কোনটা বড় হবে? কার পোটেনশিয়াল বেশি কার পোটেনশিয়াল কম হবে? ছোটটার পোটেনশিয়াল বেশি হবে নাকি বড়টার পোটেনশিয়াল বেশি হবে বলো? ছোটোর সারফেসে পোটেনশিয়াল বেশি নাকি বড়োর সারফেসে পোটেনশিয়াল বেশি? কমন সেন্স ভাই, কমন সেন্স। ছোটোর জন্য এই পয়েন্টটা দূরে নাকি বড়োর জন্য এই পয়েন্টটা দূরে? বলো এইখান থেকে এই পয়েন্টটা দূরে নাকি এইখান থেকে ছোটোর পয়েন্টটা দূরে? ডিস্টেন্স বেশি হলে পোটেনশিয়াল বাড়বে না কমবে? কমবে। তার মানে ছোটোর জন্য পোটেনশিয়াল সারফেসে বেশি হবে নাকি বড়োর জন্য পোটেনশিয়াল সারফেসে বেশি হবে? ছোটোর জন্য। তাহলে এখানে কি লিখবো? ভিসি মাইনাস ভিডি নাকি ভিডি মাইনাস ভিসি? ভিসি মাইনাস ভিডি, কারেক্ট। ভিসি মাইনাস ভিডি লিখে ফেলো। ভিসি কত পেয়েছি ওখানটাতে? কে স্মল কিউ ডিভাইডেড বাই আর প্লাস কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর মাইনাস কত পেলাম এখানটাতে? কে স্মল কিউ ডিভাইডেড বাই আর প্লাস কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর। দেখো এটাকে সলভ করলে কে ক্যাপিটাল কিউ বাই আর
আর কে ক্যাপিটাল কিউ বাই আর ক্যান্সেল আউট হবে, ফাইনাল তুমি পাবে কি কে কিউ বাই স্মল আর, আর এখানটাতে মাইনাস কে কিউ বাই ক্যাপিটাল আর, তাই না? ইকুয়াল টু এখান থেকে আমি লিখতে পারি যে কে কিউ কমন নিলে 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর। এটা একটা বিশাল বড় কনক্লুশন ড্র করে। দেখো কনক্লুশন এটাই ড্র করে পোটেনশিয়াল ডিফারেন্স দুজনের সারফেসের জন্য যেটা হয় সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আউটার সারফেস চার্জ, হ্যাঁ কি না? আউটার স্ফিয়ারের চার্জের ওপর ডিপেন্ডই করে না পোটেনশিয়াল ডিফারেন্সটা, বুঝতে পারলে? কার ওপর ডিপেন্ড করে? ইনসাইড স্ফিয়ারের ওপর। যদি তুমি ইনসাইড স্ফিয়ারের চার্জকে চেঞ্জ করো তবেই কিন্তু দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করবে, না হলে তুমি আউটসাইড স্ফিয়ারকে যতই চেঞ্জ করো চেঞ্জ হবে না। আইআইটির কোয়েশ্চেন ছিল যে একটা আউটসাইড পয়েন্ট আছে, একটা মানে দুটো স্ফিয়ার আছে, কনসেন্ট্রিক স্ফিয়ার, হলো স্ফিয়ার, যখন তার বাইরে চার্জ কিউ ছিল তখন পোটেনশিয়াল ছিল ভি নট, যখন চার্জকে 3 কিউ করা হলো তখন পোটেনশিয়াল কত হবে? ভি নট হবে নাকি 3 ভি নট হবে? কোনটা হবে বলো, কোনটা হবে? বাইরের চার্জকে কিউ থেকে 3 কিউ করেছে, তাহলে পোটেনশিয়ালটা ভি নট থেকে চেঞ্জ হবে নাকি সেম থাকবে? একই থাকবে, তাহলে আনসার কী হবে? ভি নট হবে। ক্যালকুলেশন করার দরকার নেই। কেন? কারণ সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্ডিপেন্ডেন্ট অন দি কোন চার্জ? আউটার স্ফিয়ারটার চার্জ, বুঝতে পারলে? কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র ইনার স্ফিয়ারের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? ওই বুঝতে পেরেছো? চলো এটাকে লিখে নাও, একটা কাজ করো, স্ক্রিনশট তুলে নাও আর এই লাইনটাকে লিখে নাও জাস্ট খাতাতে, এটাকে সেট করে নেবে, তারপরে স্ক্রিনশট তুলে বাড়িতে ঠিক করে নোট করে নাও জিনিসটাকে, বুঝতে পারলে? লাইনটা লেখো যে potential difference between these two concentric conducting spheres, potential difference between two concentric conducting sphere মিউট হয়ে গেছে। হ্যাঁ শুনতে পাচ্ছ? চলো লেখো potential difference due to two conducting spheres, two concentric conducting spheres, potential difference due to two concentric conducting sphere, potential difference due to two concentric conducting sphere is independent on the charge of potential difference due to two conducting concentric spheres is independent on the charge of the outer sphere, is independent on the charge of the outer sphere। হয়ে গেছে? হলো 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 independent on the charge of the outer sphere, ঠিক আছে? তারপর লিখবে it only depends on the charge of the inside sphere বা inner sphere, it only depends on the charge of the inner sphere। দিয়ে এটাকে স্ক্রিনশট তুলে নাও, দিয়ে ঝটপট লিখে নেবে, ঠিক আছে? আর আমি হোমওয়ার্কটা তোমাদের মডিউল থেকে তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে, সলভ করে নেবে। চলো টাটা, গুড নাইট।